রাত 2:17 সিআইডি হেডকোয়ার্টার অপারেশন রুম। ক্যাপ্টেন ইভা মানে আজকের গল্পের নায়িকা বলল, রাশেদ, রিপোর্ট। এবার কণ্ঠস্বর রুমের ভ্যাবসা বাতাসে ছুরির মতো কেটে বসলো। জুনিয়র অফিসার রাশেদ ভয়ে ভয়ে তার দিকে তাকালো। ম্যাম, বনানীর ফুটেজগুলো আমরা গত 12 ঘন্টার প্রতি সেকেন্ড ধরে দেখেছি। ওই সময় যতগুলো গাড়ি পাস করেছে সবগুলো নম্বর প্লেট ডেটাবেস মেলানো হয়েছে, কোনো কিছুই। নাথিং। ইভা তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার শান্ত কিন্তু কঠিন চাহনি রাশেদের আত্মবিশ্বাস গড়িয়ে দিচ্ছিল। একটা 17 বছরের মেয়েকে শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আর তোমার কাছে উত্তর হচ্ছে নাথিং। অপহরণকারীরা কি হ্যারি পটারের মতো অদৃশ্য হওয়ার আলখাল্লা পরে এসেছিল, নাকি তারা আলাদিনের চোরাক ঘষে জাদুর কার্পেটে করে উড়ে গেছে? কোনটা? সরি ম্যাম, আমি বলতে চাইছি যে তুমি কি বলতে চাইছো তাতে আমার কোনো আগ্রহ নেই রাশেদ। আমি শুনতে চাই তুমি কি খুঁজে পেয়েছো এমন কিছু যা আমাদের চোখ এড়িয়ে গেছে, এমন কোনো গাড়ির মডেল যা ওই সময় ওখানে থাকার কথা নয়, এমন কোনো পথচারী যার হাঁটার ভঙ্গি সন্দেহজনক। এনিথিং। তোমার হাতে আরও 1 ঘন্টা সময়। এর মধ্যে যদি নতুন কোনো লিড না পাই তাহলে ধরে নেব তুমি এই কেসের জন্য উপযুক্ত নও। এখন যাও। রাশেদ প্রায় দৌড়ে নিজের ডেস্কে চলে গেছে। ইভা কপালে হাত দিয়ে চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই ঘরের স্বয়ংক্রিয় কাচের দরজায় নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকলো জিন্স টি শার্ট পরা এক আগন্তুক। ইভা কপাল কুঁচকে উঠে দাঁড়ায়। এক্সকিউজ মি, এই ফ্লোরটা হাইলি রেস্ট্রিক্টেড। আপনি কে? আর আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? আগন্তুক কোনো জবাব দিল না। সে ধীর পায়ে প্রায় অলস ভঙ্গিতে হেঁটে ঘরের বিশাল হোয়াইট বোর্ডটার সামনে গিয়ে দাঁড়ালো। এভাবে রীতিমতো রেখে গেল। তার সাজানো গোছানো কাজের জায়গায় এমন বিশৃঙ্খলা সে সহ্য করতে পারে না। ও হ্যালো, আমি আপনাকেই বলছি। আপনি কি কানে শুনতে পান না? শেষবারের মতো বলছি, নিজের পরিচয় দিন, না হলে আমি সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব। এবং বিশ্বাস করুন, ফলাফলটা আপনার জন্য খুব একটা সুখকর হবে না। আগন্তুক এবার ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় প্রায় ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আমার নাম সিয়াম, আর সিকিউরিটিকে ডাকলে তারা আপনাকে নয় আমাকে স্যালুট দেবে মিস ইভা, কারণ আজ সকাল থেকে আমি আপনাদের নতুন সিআইডি প্রধান, আপনাদের নতুন বস। এবার মুখের অভিব্যক্তি বদলে গেল। বিস্ময়, অবিশ্বাস আর একরাশ বিরক্তি তার সুন্দর মুখটাতে কঠিন করে তুলল। কি? কিন্তু আমাদের তো জানানো হয়েছিল আপনি কাল সকালে জয়েন করবেন। আমি সময়ের একটু আগেই চলতে ভালোবাসি মিস ইভা। তাদের শত্রুরা অপ্রস্তুত হয়ে পড়ে, আর মাঝে মাঝে সহকর্মীরাও। সিয়াম কথাগুলো এমনভাবে বলল যেন সে ইভাকে খোঁচা মারার সুযোগটা ইচ্ছে করেই লুফে নিল। সে বোর্ডের দিকে ঘুরে বলল, তো ব্রিফ করুন, আপনার এই নিখুঁত নিয়ম মাফিক তদন্তের অগ্রগতি কতটুকু? নিখুঁত আর নিয়ম মাফিক শব্দ দুটো ইভার কানে বিঁধল। সে নিজেকে সামনে নিয়ে পেশাদার গলায় বিভ্র করতে বলল, স্যার, ভিকটিম নাদিয়া হায়দার 2 দিন আগে কলেজ গেট থেকে অপহৃত হয়। আমরা তার বাবা হায়দার সাহেব, তার ব্যবসায়িক প্রতিপক্ষ এবং পরিবারের সকল সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছি। নাদিয়ার কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব কিছু আমাদের পর্যবেক্ষণে আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো শক্ত লিড। সিয়াম তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বোর্ডের এক কোণায় লেখা একটা নামের দিকে আঙুল তুলল। মিসেস আয়েশা হায়দার, ভিকটিমের মা, তার সাথে কথা বলে আপনার কি মনে হলো? তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন স্যার। মেয়ের জন্য সারাক্ষণ কান্নাকাটি করছেন। আমরা তাকে বেশি চাপ দিতে চাইনি। সিয়াম মৃদু কিন্তু তীক্ষ্ণ একটা হাসি দিল। চাপ দেননি কেন? কারণ আপনাদের ট্রেনিং ম্যানুয়ালে লেখা আছে শোকাহত মানুষকে বিরক্ত করতে নেই, কিন্তু আপনাদের ম্যানুয়ালে কি এটা লেখা আছে যে সবচেয়ে বড় মিথ্যাগুলো আর সবচেয়ে গভীর গোপন কথাগুলো কান্নার আড়ালেই লুকিয়ে থাকে? আপনারা তার চোখের জলটাই দেখেছেন মিসিবা, তার ভেতরের ভয়টা আপনি দেখেননি, যে ভয়টা মেয়ের জন্য নয়, নিজের কোনো গোপন সত্যি ফাঁস হয়ে যাওয়ার জন্য। এই বলে সিয়াম মিসেস হায়দারের ফাইলের দিকে এগিয়ে গেল। ইভা দ্রুত তার পথ আগলে দাঁড়ালো। স্যার, আপনি কি করতে চাইছেন? কোনো শক্ত প্রমাণ ছাড়া একজন মাকে এভাবে সন্দেহ করাটা অনৈতিক। এটা আমাদের প্রোটোকলের বাইরে।
সিয়াম ঠিক ইভার মুখোমুখি এসে দাঁড়ালো। প্রোটোকল, নিয়ম, নৈতিকতা খুব ভারী ভারী শব্দ, তাই না মিস ইভা? কিন্তু এগুলো তো দেওয়ালে সাঁটানো ম্যাপের মতো। আপনাকে রাস্তা চেনাতে পারে, কিন্তু রাস্তায় চলার অভিজ্ঞতা দিতে পারে না। রাস্তায় চলার জন্য পায়ের নিচে মাটি আর বুকের ভেতর সাহস লাগে। সে একটা ছোট্ট বিরতি নিয়ে ইভার চোখের গতিতে তাকিয়ে বলল, আর নিয়ম, নিয়ম তাদের জন্য যারা নিজের উপর ভরসা করতে পারে না। সিয়াম ইভাকে বলল, পাশ কাটিয়ে ফাইলটা তুলে নিয়ে একটা চেয়ারে বসলো। সেই ফাইলের পাতাগুলো দ্রুত উল্টাতে লাগলো। তার চোখগুলো যেন স্ক্যানারের মতো প্রতিটা শব্দ, প্রতিটা তথ্য মস্তিষ্কে গেঁথে নিচ্ছে। ইভা রাগে, অপমানে আর উত্তেজনায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন তার নিজের সাজানো রাজ্যে কোনো এক বহিরাগত এসে তার সিংহাসন দখল করে নিয়েছে। কয়েক মিনিট পর সিয়াম ফাইলটা বন্ধ করে টেবিলের উপর ছুঁড়ে দিল। মিসেস হায়দারের ব্যাংক স্টেটমেন্ট, গত 6 মাসের ক্রেডিট কার্ড বিল আর তার পার্সোনাল ফোনের কল রেকর্ড আগামী আধ ঘন্টার মধ্যে আমার টেবিলে চাই। কিন্তু স্যার, এগুলো জোগাড় করতে অফিসিয়াল পারমিশন লাগবে, সময় লাগবে। মিস ইভা, আমি এখন এখানকার অফিসিয়াল পারমিশন আর সময় আমাদের কাছে নেই। সময় এখন আমাদের শত্রুদের পক্ষে। আপনি হয় আমার সাথে কাজ করতে পারেন, অথবা আমার পথ থেকে সরে দাঁড়াতে পারেন। সিদ্ধান্ত আপনার। সিয়াম উঠে দাঁড়িয়ে রাশেদের ডেস্কের দিকে এগিয়ে গেল। সে এতক্ষণ ধরে পাথরের মতো দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল। রাশেদ, বনানীর ফুটেজ দেখা বাদ দাও। তুমি এখন ধানমান্ডিতে হায়দার সাহেবের বাড়ির আশেপাশে সব এটিএম বুথের গত 3 দিনের ফুটেজ চেক করবে, বিশেষ করে রাতের বেলার ফুটেজ। এটিএম বুথ স্যার, কিন্তু অপহরণ তো হয়েছে বনানী থেকে। কারণ অপহরণকারীরা যত চালাকি হোক, টাকার লোভ সামলানো কঠিন। আর মিসেস হায়দার হয়তো কাঁদছেন, কিন্তু কান্নার পিছনে তিনি অন্য কোনো খেলাও খেলতে পারেন। এখন কাজে লাগো। সিয়াম পুরো টিমকে নতুন করে নির্দেশ দিয়ে অপারেশন রুমের একটা ঝড় বইয়ে দিল। ইভা তার দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি একজন জেনিয়াস নাকি একজন পাগল? কিন্তু এই 48 ঘন্টার স্থবির তদন্তে প্রথমবারের মতো কোনো গতি এসেছে। এই অদ্ভুত নিয়ম ভাঙা লোকটার পথেই হয়তো সমাধান লুকিয়ে আছে। রাতভর সিয়ামের নির্দেশ মতো কাজ চলতে থাকে। ভোরের আলো ফোটার ঠিক আগে রাশেদ উত্তেজিত হয়ে সিয়ামের কাছে ছুটে আসে। ধানমন্ডির একটা টিএম বুথের ফুটেজে দেখা যায় মধ্যরাতে বোরকা পরা এক মহিলা টাকা তুলছে। তার মুখ দেখা না গেলেও তার হাতের দামি ঘড়ি এবং পার্সটি মিসেস আয়েশা হায়দার বলে শনাক্ত করা যায়। ঠিক তখনই সিয়ামের পার্সোনাল ফোনে একটা কল আসে। অপর প্রান্ত থেকে সিআইডির কন্ট্রোল রুম জানায়, গুলশানের একটি প্যান্ডা হাউসে একটি মার্ডার হয়েছে। ভিকটিম শহরের অন্যতম ধনী ব্যবসায়ী আরমান খান। জলদি যাও সেখানে। সিয়াম ফোন কেটে ইভাকে নির্দেশ দেয়, চলুন আমার সাথে, কুইক। পরদিন ভোর গুলশানের এক বিলাসবহুল পেন্ট হাউসে 25 তলায় স্টাডি রুম। ইভা হাতে গ্লোভস পরতে পরতে তার টিমকে নির্দেশ দিচ্ছিল। সাবধানে ওই কাঁচের টুকরোগুলো ব্যাগিং করো। মনে হচ্ছে চাউটিং মার্গাউস 1787 বোতল। আরমান খানের কালেকশনের সবচেয়ে দামি ওয়াইন। খনি দেখছি রুচিহীন নয়। আরমান খানের নখের নিচ থেকে যা পেয়েছো সেটাও আলাদা করে স্যাম্পল বানাও। খনি নিশ্চয়ই কোনো আঁচড় না খেয়ে ফিরে যায়নি। ঠিক তখনই হলুদ টেপের নিচ দিয়ে ঝুঁকে ভেতরে ঢুকলো সিয়াম। তার চোখে কালো সানগ্লাস। ইভা দেখে এগিয়ে এলো। গুড মর্নিং স্যার। আমরা মাত্র কাজ শুরু করেছি। ভারী কোনো বস্তু, সম্ভবত ওই সেলফে রাখা কোনো ক্রিস্টালের ট্রফি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে। মৃত্যুর কারণ হেড ইনজুরি। কোনো জোর করে প্রবেশের চিহ্ন নেই। তার মানে খুনি এমন কেউ যাকে আরমান খান নিজে দরজা খুলে দিয়েছিলেন। সম্ভবত কোনো বন্ধু বা কাছের। সিয়াম তাকে থামিয়ে দিল। আপনার নিখুঁত বর্ণনা শুনে মনে হচ্ছে ক্রাইম সিনে আপনি নিজেই উপস্থিত ছিলেন মিস ইভা। কিন্তু খুনি কি তার পরিচয়পত্র ফেলে গেছে? না গেলে এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? ইভা এই ধরনের ব্যঙ্গতে অভ্যস্ত হয়ে উঠেছিল। সে শান্ত গলায় জবাব দিল, এটা আমার অভিজ্ঞতা স্যার, 7 বছরের অভিজ্ঞতা। সিয়াম কোনো উত্তর না দিয়ে লাশের দিকে এগিয়ে গেল। সে লাশের পাশে হাঁটু গেড়ে বসে আরমান খানের শক্ত করে চেপে রাখা মুঠোর দিকে তাকালো। একটা টুইজার নিয়ে
অত্যন্ত সাবধানে আঙুলগুলো খুলতেই তালুর মধ্যে একটা অদ্ভুত সর্পল চিহ্ন স্পষ্ট হয়ে উঠল। ইভা ঝুঁকে দেখে বলল, এটা আবার কি? কোনো আংটি বা কাপলিংকের দাগ হতে পারে স্যার, হয়তো ধস্তাধস্তির সময় খুলে পড়েছে। আমার টিম পুরো ঘর সার্চ করলেই। সত্যি আপনার তাই মনে হয় মিস পারফেকশনিস্ট? আপনার 7 বছরের অভিজ্ঞতা কি বলছে যে কোনো সাধারণ গয়নার দাগ চামড়ার এত গভীরে বসে যেতে পারে? এটি কোনো দুর্ঘটনা নয় মিস ইভা, এটা একটা ছাপ। খুনি ইচ্ছে করে এটা এখানে রেখে গেছে। এটা তার স্বাক্ষর, তার মেসেজ। ইভা অহংকারে কথাটা আবার বলল, এটা আপনার অনুমান স্যার। আমাদের শক্ত প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। হতে পারে এটা কিছুই না। আমাদের এখন আবেগের চেয়ে যুক্তির ওপর বেশি নির্ভর করা উচিত। কিছুই না। সিয়ামের ঠোঁটের কোণে এক পরিচিত ব্যঙ্গের হাসি ফুটে উঠল। মিস ইভা, সাপ খোলস বদলায় নিজেকে বাঁচানোর জন্য, আবার ছবল মারে শিকারকে শেষ করার জন্য। আমাদের দেখতে হবে আরমান খান শিকারী ছিলেন নাকি শিকার হচ্ছিলেন। আর এই চিহ্ন, এটা কোনো সাধারণ সাপের চিহ্ন নয়, এটা হলো অতুলান্তের চিহ্ন। কথাগুলো বলার সময় সিয়ামের কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল, ভারী হয়ে এলো। ইভা লক্ষ্য করলো ওর চিহ্নটা দেখার পর সিয়ামের আত্মবিশ্বাসী শরীরী ভাষায় একটা সূক্ষ্ম পরিবর্তন এসেছে। সিয়াম নিজের অজান্তেই একবার নিজের ডান হাতের তালুর দিকে তাকালো, যেন সেখানেই সে কিছু খুঁজছে। প্রথমবারের মতোই ইভার মনে হলো এই উদ্ধত্ত নিয়ম ভাঙা মানুষটার মুখোশের আড়ালে হয়তো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। সারাদিন সেই খুনের পর্যবেক্ষণ শেষ করে রাত 2:40 সিআইডি অফিস রুমে ইভা একা। বাইরে ঝুম বৃষ্টি। হঠাৎ কফি মেশিনের শব্দে সে চমকে উঠল। তাকিয়ে দেখলো সিয়াম দুটা ধোয়া হচ্ছে কফির মগ হাতে নিয়ে তার দিকেই আসছে। সিয়াম একটা মগ টেবিলের উপর রেখে বলল, ব্ল্যাক কফি, নো সুগার, আপনার মতোই কড়া আর মিষ্টিহীন। সে ইভার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভাবলাম আপনার সুপার কম্পিউটারের মতো ব্রেনটা হয়তো তথ্যের অতিরিক্ত চাপে হ্যাং হয়ে গেছে, তাই ভাবলাম একটা রিস্টার্ট বটন দরকার। ইভা ফাইল থেকে চোখ না সরিয়েই বলল, ধন্যবাদ, কিন্তু আমার ব্রেন কখনো হ্যাং হয় না। আর আমি মিষ্টি ছাড়া কফি খাই। এটা আপনাকে কে বলল? আপনার কাজের ধরন। সিয়াম পাশের চেয়ারে বসে কফিতে চুমুক দিল। যারা জীবনটাকে এত নিয়ম আর শৃঙ্খলার মধ্যে দিয়ে চলায়, তারা সাধারণত স্বাদের ক্ষেত্রেও কোনো ভেজাল পছন্দ করে না। সিম্পল সাইকোলজি মিস ইভা। সে ইভার টেবিলের দিকে ইঙ্গিত করে বলল, আপনার টেবিলটা দেখলে অবশ্য আমার সাইকোলজির থিওরি ভুল প্রমাণিত হয়। মনে হচ্ছে এখানে তথ্যের টর্নেডো বয়ে গেছে। ইভা বিরক্ত হয়ে ফাইলগুলো গোছাতে গোছাতে বলল, আমি যখন কোনো কেসের গভীরে থাকি তখন আমার দুনিয়া এমনই থাকে। আপনার বুঝতে সমস্যা হলে কফিটা রেখে চলে যেতে পারেন। আমার কোনো সমস্যা নেই মিস জিবা, সমস্যাটা আপনার। আপনি আরমান খানের কেসটাকে একটা আলাদা ফাইলে রেখেছেন, আর নাদিয়ার কেসটাকে আরেকটা ফাইলে। কিন্তু কখনো ভেবে দেখেছেন দুটো ভিন্ন গল্পের বইয়ের লেখক একজনই হতে পারে? আপনি বিন্দুগুলোকে আলাদা আলাদা করে দেখছেন, তাই সংযোগটা খুঁজে পাচ্ছেন না। ইভা এবার চুপ করে গেল। সে কফির মগটা তুলে নিয়ে একটা চুমুক দিল। কফিটা সত্যি অসাধারণ হয়েছে। আপনি কেন এখনো বাসায় যাননি? সিয়াম দূরে জানলার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আমার জন্য অফিস আর বাসার মধ্যে খুব বেশি পার্থক্য নেই মিস জিবা। দুটো জায়গায় সমান নীরব, সমান এক। তার কণ্ঠে একাকিত্বতে এবার স্পষ্টভাবেই ইভার মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর সিয়ামি আবার কথা বলল, আরমান খানের স্ত্রীর পার্সোনাল ডায়েরিটা পড়েছেন? হ্যাঁ, তেমন কিছু নেই। গত 1 মাসের শপিংয়ের তালিকা, কোন পার্টিতে কি পরবেন, বান্ধবীদের নিয়ে সাধারণ গল্প, সময়ের অপচয়। সিয়াম মুচকি হেসে বলল, আবার পড়ুন। এবার একজন গোয়েন্দার মতো নয়, একজন মনোবিদের মতো পড়ুন। শব্দগুলো পড়বেন না, 2 লাইনের মাঝখানের খালি জায়গাগুলো, না বলা কথাগুলো পড়ার চেষ্টা করবেন। দেখবেন একজন সুখী স্ত্রীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক ভীত অসুখী নারীর গল্প খুঁজে পাবেন। যে নারী এমন কিছু জানে যা তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় দেখায়। এই বলে সে উঠে দাঁড়ায়। দরজার কাছে গিয়েও আবার ঘুরল, বলল, আর হ্যাঁ মিস ইভা,
কফিটা কিন্তু আমি সত্যিই ভালো বানাই, তাই না? আপনার মতো পারফেকশনিস্টের কাছ থেকে একটা প্রশংসা তো পেতেই পারি। সে একটা দুষ্টু হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইভা একা বসে রইল, তার হাতে গরম কফির মগ আর মাথায় সিয়ামের ফেলে যাওয়া নতুন একটা চিন্তার ঝড়। সে নিজের অজান্তেই ঠোঁটের এক টুকরো হাসল। এই অদ্ভুত লোকটাকে সে অপছন্দ করে, কিন্তু উপেক্ষা করতে পারছে না। দর্শক, চলুন সিয়ামের একটু অবস্থা দেখে আসি। ততক্ষণে আপনি ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নিজের অফিসে ফিরে এসে আমি দরজাটা লক করে দিলাম। রাতের সিআইডি হেডকোয়ার্টার্সে একটা অদ্ভুত নীরবতা চাদর মুড়ি দিয়ে থাকে। দিনের বেলার কোলাহল, দৌড়দৌড়ি সব থেমে গিয়ে একটা শীতল নিস্তব্ধতা নেমে আসে। এই নীরবতা আমার পরিচিত, দীর্ঘদিনের সঙ্গী। আমার অফিসটা ছিমছাম, প্রায় আসবাবপত্রহীন। একটা বড় ওক কাঠের টেবিল, একটা আরামদায়ক চেয়ার, আর পেছনের দেয়ালে একটা বইয়ের তাকটাও প্রায় ফাঁকা। আমি কোথাও শিকড় গড়াতে পছন্দ করি না। শিকড় মানুষকে দুর্বল করে দেয়। চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে আমি আরমান খানের কেস ফাইলটা তুললাম, কিন্তু ফাইলের কালো অক্ষরগুলো আমার চোখে ভাসছিল না। আমার চোখের সামনে ভাসছিল শুধু একটা চিহ্ন, সেই চিহ্ন যেটা খুন হওয়া আরমান খানের হাতে ছিল। একটা সর্পিল চিহ্ন, অতুলান্তের চিহ্ন। নিজের অজান্তেই আমার হাত চলে গেল ডেস্কের ড্রয়ারে। ভেতর থেকে বের করে আনলাম একটা পুরনো মূর্ছে ধরা চাবির রিং। ওটার মাথায়ও খোদাই করা ঠিক একই রকম একটা পেঁচানো সাপের চিহ্ন। 20 বছর ধরে এটা আমার সাথে আছে, আমার অতীতের একমাত্র সাক্ষী, আমার অভিশাপের প্রতীক। একটা সময় ছিল যখন এই চিহ্নটা দেখলেই আমার সারা শরীরে কাটা দিত, দম বন্ধ হয়ে আসত। কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো ভোঁতা হয়ে গেছে। এখন এটা শুধু একটা ধাতব বস্তু, অথবা আমি নিজেকে তাই বোঝাতে চাই। আমি যখন গভীর চিন্তায় ডুবেছিলাম, তখনই আমার চোখে পড়ল টেবিলের ওপর রাখা একটা ধবধবে সাদা খামের দিকে। খামটা আমার ফাইলের নিচে চাপা পড়েছিল। আগে খেয়াল করিনি। এটা কোনো অফিসিয়াল খাম নয়, দামি মোটা কাগজের খাম। ওপরে কোনো নাম নেই, ঠিকানা নেই, কোনো স্ট্যাম্প নেই। কেউ হাতে করে এটা আমার টেবিলে রেখে গেছে। কে রেখে গেছে আমি জানি না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা শীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। কোনো কারণ ছাড়াই আমার ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলছিল, এটা খোলা ঠিক হবে না। কিন্তু আমি জানি বিপদ থেকে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার স্বভাবও নয়। আমি বিপদের দিকেই হেঁটে যাই। কম্পিত হাতে আমি খামটা তুলে নিলাম। আমার আঙুলের ডগা খামের মসৃণ পৃষ্ঠ অনুভব করছিল। খামটা খুলে ভেতর থেকে ভাঁজ করা একটা মোটা আর্ট পেপার বের করলাম। কাগজটা খুলতেই আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য থেমে গেল। আমার চারপাশে সব শব্দ যেন মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা যেন হুট করে কয়েক ডিগ্রির নিচে নেমে গেল। কাগজের ঠিক মাঝখানে কালো ক্যালিগ্রাফিক কালি দিয়ে নিখুঁতভাবে, প্রায় শৈল্পিকভাবে আঁকা সেই সর্পিল চিহ্নটা, অতলান্তের চিহ্ন। আর তার ঠিক নিচে গোটা গোটা রক্ত লাল অক্ষরে লেখা মাত্র একটি ভয়ঙ্কর বাক্য, যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছ, সেই অতীতই তোমার বর্তমানকে গিলে খাবে। আমার হাত কাঁপতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সারা শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে। এই হাতের লেখা, এই চিহ্ন, এই বার্তা, এটা কোনো সাধারণ খুনির কাজ নয়। এটা কোনো সিন্ডিকেটের পাঠানো হুমকিও নয়। তাদের পদ্ধতি আরো স্থূল, আরো সরাসরি। যে এই চিঠি পাঠিয়েছে সে আমাকে চেনে। সে শুধু সিআইডি প্রধান সিয়ামকে চেনে না, সে চেনে 20 বছর আগের ঢাকার কোনো এক অন্ধকার রেল লাইনের পাশে থাকা সেই অনাথ ছেলেটাকে, যার একটা অন্য নাম ছিল, অন্য একটা পরিচয় ছিল, যে পরিচয় আমি নিজের হাতে কবর দিয়ে এই সিয়াম নামের মুখোশটা পড়েছি। এই চিঠিটা
একটা আয়নার মতো, যে আয়নায় আমি আমার কবর দেওয়া অতীতটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আরমান খানের খুনটা তাহলে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, এটা ছিল শুধু একটা বার্তা, একটা মেটিকিউলাসলি প্ল্যানেট নাটকের প্রথম অঙ্ক। আর এই নাটকের প্রধান চরিত্র আমি। খুনি বা যেই হোক না কেন, সে আমাকে নিয়ে খেলছে, আমার জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে। সে আমার শক্তি জানে, কিন্তু তার চেয়েও বড় কথা, সে আমার দুর্বলতাও জানে। সে আমার সবচেয়ে দুর্বল জায়গায় আমার সেই অতীতে আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছে, যা থেকে আমি সারা জীবন পালিয়ে বেরিয়েছি। আমি চেয়ার থেকে উঠে অফিসের বিশাল কাচের জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। বাইরে বৃষ্টির তেজ আরো বেড়েছে। ঢাকার রাতের নিয়ন আলোগুলো বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে একাকার হয়ে গেছে, কিন্তু আমার চোখে এখন শহরের আলো নেই। আমার চোখের সামনে জ্বলছে প্রতিশোধের আগুন, আর আমার অতীতকে খুঁজে বের করার এক তীব্র যন্ত্রণাদায়ক আকাঙ্ক্ষা। আমি হাতের মুঠোয় থাকা কাগজটা শক্ত করে চেপে ধরলাম। কাগজটা কুঁচকে গেলেও তার ভেতরের লেখাটা যেন আমার মস্তিষ্কে, আমার আত্মার গভীরে স্থায়ীভাবে খোদাই হয়ে গেল। আমি এতদিন ভেবেছিলাম আমি অতীতকে পেছনে ফেলে এসেছি, কিন্তু আমি ভুল ছিলাম। অতীত কখনো পিছু ছাড়ে না, সে ছায়ার মতো লেগে থাকে সঠিক সময়ের অপেক্ষায়। আমার জন্য সেই সময়টা এসে গেছে। খেলাটা এখন আর শুধু একজন খুনি আর সিআইডির মধ্যে সীমাবদ্ধ রইল না। খেলাটা এখন ব্যক্তিগত, আর সিয়াম ব্যক্তিগত খেলায় কখনো হারে না। যে আমার অতীতকে খুঁচিয়ে জাগিয়ে তুলেছে, আমি তার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই কবর দিয়ে দেব। দর্শক, কি সেই অতীত জানতে হলে আমার সাথে থাকুন। আস্তে আস্তে আমি সব বুঝিয়ে বলবো। এবার চলুন গল্পে ফেরা যাক। পরের দিন সিআইডি হেডকোয়ার্টারের শীততাপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুমের ভেতরের নীরবতা ছিল অসহনীয়। বিশাল কাছের টেবিলের এক প্রান্তে বসেছিল ইভা, তার পুরো টিম। তাদের চোখে মুখে ছিল সারা রাত ধরে কাজ করার ক্লান্তি আর একটা বড় সাফল্যের উত্তেজনা। অন্য প্রান্তে ঘরের আবছা আলোয় একা বসেছিল সিয়াম। সে একটা পেপার ওয়েট হাতে নিয়ে অলসভাবে ঘোরাচ্ছিল। তার মুখে ছিল অনুভূতিহীন পাথরের মতো। ঘরের পরিবেশ এতটাই থমথমে ছিল যে একটা পিন পড়লেও সেই শব্দ শোনা যেত। অবশেষে নীরবতা ভাঙল ইভা। সে উঠে দাঁড়িয়ে লেজার পয়েন্টের দিকে বিশাল স্ক্রিনে ভেসে ওঠা একটা ছবির দিকে নির্দেশ করলো। ছবিটা দেখা যাচ্ছিল ক্রাইম সিন থেকে পাওয়া একটি অর্ধেক ছেঁড়া রক্তমাখা বিজনেস কার্ড। টিম, মনোযোগ দিন। দীর্ঘ 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পরে ফরেনসিক ল্যাব থেকে আমরা একটা নির্ণয়কর ব্রেকথ্রু পেয়েছি। আরমান খানের শক্ত করে ধরে রাখা মুঠোর ভেতর থেকে এই বিজনেস কার্ডের একটা ছেঁড়া অংশ পাওয়া গেছে। কার্ডটা শহরের কুখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং আন্ডারওয়ার্ল্ড ডন জাফর শিকদারের। আমাদের রেকর্ড বলছে আরমান খানের সাথে তার বাড়িধারার একটা বিশাল জমি নিয়ে পুরনো শত্রুতা ছিল, যা নিয়ে আদালতেও একাধিকবার মামলা চলছিল। রুমে উপস্থিত জুনিয়র অফিসারদের চোখে চাপা উত্তেজনার ছাপ ফুটে উঠল। রাশেদ প্রায় লাফিয়ে উঠে বলল, গ্রেট নিউজ ম্যাম। তার মানে জাফর শিকদারি এই খুনের পেছনে মোটিভ তো একদম পরিষ্কার। শুধু তাই নয় রাশেদ, ইভা আত্মবিশ্বাসের সাথে হাসল। সে পয়েন্টার দিকে পরের স্লাইডে গেল। সেখানে একটা জটিল ব্যাংক ট্রান্সফারের ফ্লো চার্ট দেখাচ্ছিল। আমরা জাফর শিকদারের অফশোর অ্যাকাউন্ট ট্রেস করে রেখেছি। খুনের ঠিক 2 দিন আগে সে একজন কুখ্যাত ভাড়াটে খুনি কালাম কসাইয়ের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়েছে। কালাম কসাই এমনই এক খুনি যে টাকার জন্য নিজের ছায়াকেও খুন করতে পারে। আমরা কালামের বর্তমান অবস্থানও ট্রেস করেছি। সে এখন নারায়ণগঞ্জের এক গোপন আস্তানায় লুকিয়ে আছে। আমার প্ল্যান হলো আমরা আজ রাতেই নারায়ণগঞ্জে একটা সাহসী অভিযান চালাবো। কালামকে ধরতে পারলেই সে তোতা পাখির মতো জাফর শিকদারের নাম বলে দেবে। তারপর আমরা জাফরকে তুলব। কেস ক্লোজড।
টিমের সবাই হাততালি দিয়ে উঠল। এবার নিখুঁত তদন্ত এবং দ্রুত গতিতে কেসের কিনারা করা দক্ষতায় তারা মুগ্ধ। মাত্র 24 ঘন্টার মধ্যেই সে মোটিভ, সাসপেন্ড এবং অকথ্য প্রমাণ সবকিছু টেবিলের ওপর সাজিয়ে দিয়েছে। সবাই যখন ইভার প্রশংসায় পঞ্চমুখ, তখন ঘরের কোণ থেকে একটা শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে ভেসে এলো, যা এই মুহূর্তের মধ্যে সবার উল্লাস থামিয়ে দিল। ব্রিলিয়ান্ট মিস ইভা, সত্যি ব্রিলিয়ান্ট। আপনার বর্ণনা শুনে তো মনে হচ্ছে আমি কোনো ব্লকবাস্টার সিনেমার ক্লাইম্যাক্স দেখছি। সবাই সিয়ামের দিকে তাকালো। সিয়াম পেপার ওয়েটটা টেবিলের ওপর রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে সেই পরিচিত ব্যঙ্গাত্মক হাসি, যা ইভার আত্মবিশ্বাসকে মুহূর্তের মধ্যে টলিয়ে দেয়। আপনার প্ল্যানটা এতটাই নিখুঁত, এতটাই সরল রেখার মতো সোজা, আর এতটাই সিনেম্যাটিক যে আমার তো কোনো খুঁত খুঁজে বের করতেই ইচ্ছে করছে না। একজন খলনায়ক ভিলেন, একজন পেশাদার ভাড়াটে খুনি, আর একজন অসম্ভব সুন্দরী এবং মেধাবী সুপার কপ, যে কিনা চোখের পলকে সব রহস্যের সমাধান করে ফেলে। দারুণ দারুণ স্ক্রিপ্ট। এবার মুক্তার আগে লাল হয়ে গেল। সে তাতে দাঁত চেপে বলল, স্যার, আমি এখানে সিনেমার স্ক্রিপ্ট শোনাচ্ছি না। আমি ফ্যাক্ট আর এভিডেন্সের ওপর ভিত্তি করে কথা বলছি। আমার কাছে প্রমাণ আছে। বিজনেস কার্ড, ব্যাংক ট্রান্সফার, এগুলো কি আপনার কাছে গল্প মনে হচ্ছে? হ্যাঁ, গল্পই মনে হচ্ছে, কারণ এই গল্পটা আপনি লেখেননি মিস ইভা। এই গল্পটা খুনি নিজে লিখেছে, সুন্দর করে প্যাকেজিং করে আপনার হাতে ধরিয়ে দিয়েছে, আর আপনি একজন বাধ্য ছাত্রীর মতো সেই গল্পটাকেই সত্যি বলে বিশ্বাস করে নিয়েছেন। এই কথায় পুরো রুমে পিনপতন নীরবতা নেমে এলো। টিমের সদস্যরা অস্বস্তিতে একে অপরের দিকে তাকাচ্ছিল। এবার রাগে কাঁপতে শুরু করলো। আপনি কি বলতে চাইছেন স্যার? আপনি আমার পুরো টিমের 24 ঘন্টার পরিশ্রমকে, আমাদের ডেডিকেশনকে এভাবে অপমান করতে পারেন না? আমরা কি সারা রাত ধরে তাহলে ঘাস কেটেছি? আমি আপনাদের পরিশ্রমকে অপমান করছি না মিস ইভা, আমি আপনাদের বুদ্ধিকে প্রশ্ন করছি। সিয়ামের কণ্ঠস্বর এবার ধারালো হয়ে উঠল। একটু নিজের মাথাটা খাটান মিস পারফেকশনিস্ট। যে খুনি আরমান খানের মতো একজন প্রভাবশালী হাই সিকিউরিটিতে থাকা মানুষকে তার নিজের দুর্গে, তার নিজের পেন্ট হাউসে গিয়ে খুন করতে পারে, সে কি এতটাই অপেশাদার আর বোকা যে নিজের বিজনেস কার্ড লাশের নিচে ফেলে আসবে? যে কিনা শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে, সে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একজন ভাড়াটে খুনির অ্যাকাউন্টে টাকা পাঠাবে? এটা কি কোনো পেশাদার অপরাধীর কাজ, নাকি তৃতীয় শ্রেণীর কোনো বাংলা সিনেমা থেকে নেওয়া প্লট? সিয়ামের প্রতিটি যুক্তি ছিল ধারালো ছুরির ফলার মতো, যা এবার সাজানো তত্ত্বকে ফলাফল করে দিচ্ছে। এবার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সিয়াম আবার বলতে লাগলো, খুনি আমাদের যা দেখাতে চাইছে আমরা ঠিক সেটাই দেখছি মিস ইভা। সে ইচ্ছে করে খুব যত্ন করে জাফর সিকদারের দিকে আমাদের মনোযোগ ঘুরিয়ে দিচ্ছে, কারণ সে চায় আমরা যখন আমাদের পুরো শক্তি দিয়ে জাফর সিকদার আর কালাম কসাইয়ের মতো ছোট মাছের পিছনে ছুটব, তখন সে নিরাপদেই তার আসল খেলাটা খেলবে। এই বিজনেস কার্ড, এই ব্যাংক ট্রান্সফার, এগুলো হলো জাদুকরের হাতের রুমাল আর পায়রা, যা দেখে দর্শকরা মুগ্ধ হয়, কিন্তু আসলে ট্রিকটা হয় পর্দার আড়ালে। আমাদের সেই পর্দার আড়ালটা দেখতে হবে। তাহলে আপনার থিওরিটা কি স্যার? আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আছে শুধু কিছু অদ্ভুত দর্শন, কিছু অনুমান, আর আমার কাজকে ছোট করার চেষ্টা। আমরা কি আপনার এই অলীক কল্পনার ওপর ভিত্তি করে আমাদের হাতে থাকা শক্ত প্রমাণকে উপেক্ষা করব? আমি এই রেইডের অনুমতি চাইছি স্যার। আমি আমার টিমের ওপর, আমার অভিজ্ঞতার ওপর ভরসা করি। আর আমি আমার ইনটিউশনের ওপর ভরসা করি, এবং আমার ইনটিউশন বলছে কালামকে ধরতে গেলে আমরা একটা খালি ঘর আর কিছু সিগারেটের পোড়া ফিল্টার ছাড়া আর কিছুই পাবো না। আর ততক্ষণে খুনি তার দ্বিতীয় শিকারকে টার্গেট করে ফেলবে। সে আমাদের চেয়ে 2 ধাপ এগিয়ে আছে, আর আপনার এই প্ল্যান তাকে তৃতীয় ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। এবার প্রায় চিৎকার করে উঠল, এটা আমি মানতে পারবো না। আপনি আমার প্ল্যান বাতিল করতে পারেন না। আমি এই কেসের দায়িত্বে আছি।
আমার টিমকে আমি ভুল পথে চালিত করতে পারি না। সিয়াম টেবিলের ওপর রাখা রিমোটটা তুলে নিজের প্রজেক্টরটা বন্ধ করে দিল। পর্দাটা ধপধপে সাদা হয়ে গেল। আপনি ছিলেন, এখন থেকে আমি আছি। সে পুরো টিমের দিকে তাকিয়ে কৃতজ্ঞপূর্ণ গলায় বলল, জাফর সিকদার বা কালাম কসাইকে নিয়ে আর কোনো তদন্ত হবে না। এই মুহূর্ত থেকে ইভার প্ল্যান বাতিল। সবাই এখন থেকে আমার নির্দেশ মতো কাজ করবে। আর কোনো প্রশ্ন? আপনি এটা করতে পারেন না। ইভার রাগে অপমানে প্রায় ফেটে পড়ল। তার মনে হচ্ছিল যেন হাজার হাজার মানুষের সামনে কেউ তাকে চড় মেরেছে। আমি এটা করতে পারি এবং আমি এটা করছি। সিয়াম ইভার মুখোমুখি দাঁড়িয়ে শীতল গলায় বলল, কারণ আমি এই ডিপার্টমেন্টের প্রধান, আর আইনত আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আর আপনি মিস ইভা, যদি আমার নির্দেশ মানতে না পারেন, যদি আপনার ইগো আপনার ডিউটির চেয়ে বড় হয়ে যায়, তাহলে আপনি এই কেস থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। ওই যে দরজাটা দেখছেন, ওটা খোলা আছে। কনফারেন্স রুমের কাছের দরজার দিকে আঙুল তুলে দেখায় সিয়াম। ইভা মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার নিজের টিমের সামনে এমন অপমান, এমন অসহায়ত্ব সে জীবনেও অনুভব করেনি। তার চোখ ফেটে জল আসার উপক্রম হলো, কিন্তু সে কাঁদবে না, সে দুর্বল নয়। দাঁতে দাঁত চেপে সে সিয়ামের দিকে তাকিয়ে রইল। তার চাউনিতে ছিল আগুন। সে এক পাও নড়ল না, সে হার মানবে না। এই যুদ্ধটা সে শেষ পর্যন্ত লড়বে, নিয়মের ভেতরে হোক বা বাইরে। গভীর রাত, পুরোনো ঢাকার গঞ্জারিয়ার একটি পরিত্যক্ত পাটের কলের ভেতরে ভুতুড়ে নিরাপত্তায় ঢাকা। বাতাসে ভ্যাপসা গন্ধ, মরিচা ধরা যন্ত্রপাতির কঙ্কাল আর মাকড়সার জাল। সিয়ামের নতুন পরিকল্পনা অনুযায়ী ইভা এবং সে শুধু দুজন, কোনো ব্যাকআপ টিম ছাড়াই এক গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে এসেছে। সিয়ামের ধারণা আরমান খানের খুনের সাথে জড়িত আসল সূত্র এখানে পাওয়া যেতে পারে, জাফর শিকদারের ট্রায়ালে নয়। ইভা তীব্র আপত্তি সত্ত্বেও সিয়ামের সাথে আসতে বাধ্য হয়েছে, কারণ সে প্রমাণ করতে চায় যে সিয়াম ভুল এবং সে নিজে সঠিক। গুদামের ভেতরের অন্ধকার আর সাথেই তাদের পায়ের নিচে মচমচ করে ভাঙা কাজগুলো শুকনো পাতার শব্দ। আপনার কি এখনো মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসেছি স্যার, নাকি আপনার মহান ইনটিউশন আমাদের কোনো ভূতের বাড়িতে পিকনিক করতে নিয়ে এসেছে? এখানে তো ইঁদুর আর আরশোলা ছাড়া আর কিছুই দেখছি না। এদের জেরা করে কি আমরা কোনো লিড পাবো? ধৈর্য ধরুন মিস ইভা। সিয়াম তার দিকে না তাকিয়েই বলল। সে তার ফোনে টর্চ জ্বেলে একটা পুরনো ক্যালেন্ডারের ওপর আলো ফেললো, যেটা বহু বছর ধরে দেয়ালে ঝুলানো। মাঝে মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। আপনাকে শুধু কান পেতে শুনতে হবে। ইভা দাঁতের দাঁত চেপে বলল, খুব দার্শনিক কথাবার্তা। আমার টিম এতক্ষণে হয়তো নারায়ণগঞ্জে কালাম কসাইকে ধরে কফি খাওয়াতো, কিন্তু সেটা না করে আমরা এখানে দর্শনের ক্লাস করছি। আপনার এই পাগলামের জন্য যদি কেসটা হাতছাড়া হয়ে যায়, তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। ঠিক তখনই গোদামের বিশাল মরিচায় ধরা ধাতব দরজাটায় বিকট শব্দ করে বাইরে থেকে বন্ধ হয়ে গেল। সাথে সাথে চারপাশের অন্ধকার থেকে প্রায় 10-12 জনের সদস্য লোক আধুনিক অস্ত্র হাতে নিয়ে তাদের ঘিরে ধরল। তাদের প্রত্যেকের মুখে কালো কাপড়ে ঢাকা। ইভার সিয়াম মুহূর্তের মধ্যেই পিঠাপিঠি হয়ে দাঁড়ালো। ইভা তার সার্ভিস পেপার বের করে নিয়েছে। তার শরীরী ভাষায় ফুটে উঠেছে একজন প্রশিক্ষিত কমান্ডার ক্ষিপ্রতা। ইভা চাপা কিন্তু রাগান্বিত গলায় বলল, মনে হচ্ছে আপনার ইনটিউশন আমাদের সরাসরি ফাঁদে নিয়ে এসেছে স্যার। এখন আপনার প্ল্যান কি? জিনিয়াস, এদের সাথে কি দর্শনের ক্লাস করবেন? প্ল্যান এ, ওদের সাথে কথা বলে সময় নষ্ট করা। প্ল্যান বি, যা করার আমি করব, আপনি শুধু কভার দেবেন। শ্যাম শান্ত গলায় উত্তর দিল, যেন সে কোনো বিপদের মধ্যেই নেই, বরং একটা দাবাখালের ছক খসেছে। অস্ত্র লোকদের নেতা এগিয়ে এসে ক্রুর হাসি দিয়ে বলল, সিআইডি, ওয়েলকাম ওয়েলকাম। আমাদের বস ঠিকই জানতো জাফর শিকদারের টুকটা তোরা গিলবি না। তোরা ঠিক এই গর্তে এসে ডুববি। তাদের সাহস তো কম না। শ্যামের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মানে খুনি শুধু আমাদের থেকে এক ধাপ সামনেই চলছে না, সে আমাদের মানসিকতা, আমাদের চিন্তার ধরনও পড়ে ফেলেছে। সে জানতো আমি এই সহজ টোপ গিলব না। ইভা ফিসফিস করে বলল, ওরা 10 জন, আমরা 2 জন।
ওদের কাছে অটোমেটিক রাইফেল, আমাদের কাছে দুটো পিস্তল। অঙ্কের হিসেবে আমাদের বাঁচার সম্ভাবনা শূন্য। সিয়াম মৃদু হেসে বলল, অঙ্ক সবসময় মেলে না মিস ইভা, মাঝে মাঝে আউট অফ দ্য বক্স ভাবতে হয়। এই বলে শিবার কানের কাছে মুখ নিয়ে দ্রুত কিছু বলল। আমি যখনই ওদের নেতার সাথে কথা শুরু করব, আপনি আপনার টর্চটা নিভিয়ে দেবেন। আমি ওদের মনোযোগ অন্যদিকে নেব। আপনি ডান দিক থেকে ওই পাটাতনের নিচে স্লাইড করে চলে যাবেন। ওখান থেকে ভালো কভার পাবেন। কিন্তু আপনাকে একা রেখে? নো বাট শিবা, এটা কোনো অনুরোধ নয়, এটা নির্দেশ। জাস্ট ডু ইট। সহস্র লোকটি হাসতে হাসতে বলল, কি এত কানাকানি করছিস? শেষ ইচ্ছাটা বলে ফেল, সময় বেশি নেই। সিয়াম লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমাদের বসকে, তার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। সে কি এতটাই ভীতু যে নিজে না এসে তোমাদের মতো ভাড়াটে কুকুর পাঠিয়েছে? তোর জম। এই বলে লোকটির ট্রিগারে আঙুল রাখতে যাবে, ঠিক তখন ইভা তার টর্চ নিভিয়ে দিল। সিয়ামকে তার টর্চটা নিভিয়ে দিয়ে পুরো গোদামের নিকষ কালো অন্ধকারে ডুবিয়ে দিল। সিয়াম চিৎকার করে উঠল, এখন অন্ধকার আমার পুরনো বন্ধু। ঢাকার রাস্তা আমাদের শিখিয়েছে কিভাবে অন্ধকারকে অস্ত্র বানাতে হয়। মুহূর্তের মধ্যে সন্ত্রাসীরা বিভ্রান্ত হয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করল। অন্ধকার তাদের সংখ্যা আর অস্ত্রের সুবিধা কেড়ে নিল। গুলির ঝলকানিতে আমি তাদের অবস্থান দেখে নিচ্ছিলাম। আমি জানতাম ইভা নিরাপদ আশ্রয়ে আছে। সে একজন নিখুঁত শুটার। তার কাজ করার জন্য শুধু শব্দই যথেষ্ট। আমার কাজ ছিল বিশৃঙ্খলা তৈরি করা, ওদের মনোযোগ আমার দিকে রাখা। আমি ছায়ার মতো মিশে গেলাম, নিঃশব্দে চিতার মতো ঝাঁপিয়ে পড়লাম দুজনের উপর, কোনো অস্ত্র ছাড়াই। শুধু গতি আর উপস্থিত বুদ্ধি দিয়ে তাদের ছিটকে দিলাম। আমার পুরো শরীরটাই ছিল একটা অস্ত্র। অন্য প্রান্ত থেকে নিয়ম করে গুলির শব্দ আসছিল, ঠাস ঠাস। আমি জানতাম ইভা তার কাজটা নিখুঁতভাবে করছে। সে নিয়ম, আমি বিশৃঙ্খলা। সে বইয়ের জ্ঞান, আমি রাস্তার অভিজ্ঞতা। কিন্তু এই মৃত্যু ফাঁদে আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। আমার বিশৃঙ্খল আক্রমণ ওদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল, আর ইভার কৌশলগত ফায়ারিং ওদের সংখ্যা কমাচ্ছিল। আমরা কোনো কথা না বলেই একে অপরের চাল বুঝতে পারছিলাম। 10 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে চারপাশটা ভয়ঙ্কর শান্ত হয়ে গেল। আমি ফিউজ বক্সের সুইচ অন করতেই গুদামের হলুদ আলো জ্বলে উঠল। মেঝেতে পড়ে থাকা লাশ আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। দেয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছিলাম, কপাল বেয়ে রক্ত পড়ছিল। ইভা ছুটে এলো, তার চোখে মুখে ভয় আর উদ্বেগ। যে নারী একটু আগেও আমার প্রতিটি সিদ্ধান্তকে প্রশ্ন করছিল, এখন তার চোখে আমি সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পেলাম। আপনি ঠিক আছেন স্যার? আপনার মাথায় তো... আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি ঠিক আছি। আপনার পারফেক্ট শুটিং এর জন্য ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার ইনটিউশন আর আমি দুজনকে কবরে চলে যেতে হতো। আমার কথার ব্যঙ্গটা এবার তার কান এড়িয়ে গেল। সে তার ওড়না ছেড়ে আমার কপালের ক্ষতটা পরম যত্নে বেঁধে দিতে লাগলো। তার আঙুলের নরম স্পর্শ আমার কপালের চামড়ার অদ্ভুত এক অনুভূতি তৈরি করলো। আর আপনার এই পাগলামি ভরা প্ল্যান আর অবিশ্বাস্য সাহস না থাকলে আমরা হয়তো বাঁচার কোনো সুযোগই পেতাম না। আপনি যেভাবে লড়েছিলেন কোনো ট্রেনিং ছাড়াই, এটা অবিশ্বাস্য। তার কণ্ঠে ছিল জেনুইন বিস্ময় আর সম্মান। আমি তার চোখের দিকে তাকালাম। এই প্রথম আমাদের দুজনের দৃষ্টিতে কোনো অহংকার বা প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ছিল শুধু পারস্পরিক নির্ভরতা আর স্বীকৃতি। এই রুদ্ধশ্বাস বিপদ যেন আমাদের মধ্যেকার বরফের দেয়ালটাকে গলিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম এই নিয়ম মেনে চলা পারফেকশনিস্ট মেয়েটার ভেতরে একটা ইস্পাত লুকিয়ে আছে, আর হয়তো সেও আমার উদ্ধত খোলসের আড়ালে টিকে থাকা ভয়ঙ্কর ইচ্ছেটা দেখতে পাচ্ছিল। আমরা একা যতটা শক্তিশালী, একসাথে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই সহজ সত্যটা সেদিন আমরা দুজনেই প্রথমবার অনুভব করলাম। আরও
কিছুদিন পর গভীর রাত, ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটের কোলাহল থেকে কিছুটা দূরে একটা পুরনো প্রায় পরিত্যক্ত জেটি। নদীর কালো পানির ওপর টিমটিম করে জ্বলছে দূরে নোঙর করা লঞ্চের আলোগুলো। বাতাসে মিশে আছে নদীর সোদা গন্ধ আর ডিজেলের হালকা ঝাঁস। শিয়াম তার বাইকটা জেটির এক কোণায় পার্ক করে অন্ধকারে মিশে থাকা একটা অবয়বের দিকে এগিয়ে গেল। একটা বেনামি ফোন কল তাকে এখানে আসতে বলেছে, জানিয়েছে আরমান খান মার্ডার্স কেস নিয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ, যার বয়স 17-এর কাছাকাছি। পরনে সাধারণ পায়জামা পাঞ্জাবি, মুখে বয়সের অসংখ্য বলিরেখা, কিন্তু চোখে দুটো অসম্ভব উজ্জ্বল আর স্থির। শিয়াম তার স্বভাবসুলভ সতর্ক গলায় জিজ্ঞেস করল, আপনি আমাকে ফোন করেছিলেন? বৃদ্ধ লোকটি কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে সিয়ামের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে ছিল বিস্ময়, কষ্ট আর দীর্ঘদিনের লালন করা কোনো গোপন কথার ভার। তোমার তোমার চেহারায় বড্ড মায়া বাবা, ঠিক ঠিক তোমার মায়ের মতো। বৃদ্ধর কণ্ঠস্বর কেঁপে উঠল। সিয়াম কপাল কুঁচকে ফেলল। দেখুন, আমি এখানে গল্প শুনতে আসিনি। আরমান খান সম্পর্কে আপনি কি জানেন সেটা বলুন। আমার সময় খুব দামি। সময় সময়ের দাম তো আমি গত 25টা বছর ধরে দিয়ে আসছি বাবা। বৃদ্ধ লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলেন, বললেন, প্রতিটা দিন প্রতিটা রাত আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে দোয়া করতাম যেন মরার আগে একবার তোমারে দেখতে পাই আর সত্যিটা বলতে পারি। কিসে সত্যি? আপনি আমাকে চেনেন? সিয়ামের বিরক্তি বাড়ছিল। সে ভেবেছিল কোনো ইনফর্মার, কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্য। সিয়ামের বিরক্তি বাড়ছিল। সে ভেবেছিল কোনো ইনফর্মার, কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে কাপা কাপা হাতে পাঞ্জাবির পকেট থেকে একটা পুরনো বিবর্ণ হয়ে যাবা কাপড়ের পুটলি বের করলো। পুটলিটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা রূপোর লকেট। লকেটটা পুরনো হলেও যত্ন করে রাখা। বৃদ্ধ লোকটা সিয়ামের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই লোকটাকে চেনা চেনা লাগে বাবা। সিয়াম লকেটটা হাতে নিল। তার অবচেতন মন যেন স্পষ্টতার সাথে পরিচিত। সে লকেটটার ছোট্ট হুকটা খুলল। ভেতরে দুটো ছোট্ট ছোট্ট ছবি, একজন সুদর্শন পুরুষ আর একজন অসম্ভব সুন্দরী মহিলা। ছবি দুটো ঝাপসা হয়ে গেছে, কিন্তু মানুষ দুটোর হাসি মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। সিয়ামের বুকের ভেতরটা অজানা কারণে ধড়াস করে উঠল। কারা এরা? তোমার আব্বা আর আম্মা, আবার সাহেব রাজেদ চৌধুরী আর আবার মা সুমাইয়া বেগম। সিয়াম তপ্ত হয়ে গেল। রাশেদ চৌধুরী, দেশের সবচেয়ে বড় শিল্পপতি, যিনি 25 বছর আগে এক প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বাবা মা কেউ নেই, আমি একজন অনাথ। তুমি অনাথ নও বাবা, তোমার এই অনাথ বানানো হয়েছে। আমার নাম হাসিম, আমি ছিলাম চৌধুরী ম্যানশনের প্রধান খাদেম। রাশেদ সাহেবের ছায়ার মতো থাকতাম। তুমি যখন 5 বছরে, তখন তোমারে অপহরণ করা হয়। সবাই জানতো তুমিও তোমার বাবার সাথে ওই প্লেনে ছিলে, কিন্তু সেটা ছিল একটা ভয়ঙ্কর মিথ্যা, একটা সাজানো নাটক। সিয়ামের মাথা ঘুরছে। সে কি শুনছে এসব? তার পুরো অস্তিত্ব, তার পরিচয়, সবকিছু যেন এক মুহূর্তে বালির ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু কেন? কে করবে এসব? তোমার চাচা বিলাল চৌধুরী। হাসিম ঘৃণায় থুতু ফেলে বললেন, রাশেদ সাহেব ছিলেন একজন সৎ মানুষ। তিনি তার ব্যবসার মাধ্যমে দেশের ভালো করতে চাইতেন, কিন্তু বেলাল চৌধুরী ছিল শয়তান। সে আন্ডারওয়ার্ল্ডের সাথে হাত মিলিয়ে একটা ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছিল। রাশেদ সাহেব যখন তার ভয়ের কুকীর্তি ধরে ফেলেন এবং সবকিছু পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখনই বেলাল চৌধুরী তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ওই প্লেন দুর্ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না বাবা, ওটা শুধু একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
বেলাল চৌধুরী প্লেনে বোমা রেখে দিয়েছিল, আর তোমাকে তোমাকে সেই আগেই অপহরণ করে শহরের এক ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল, যাতে চৌধুরী পরিবারের কোনো উত্তরাধিকার না থাকে। সে চেয়েছিল তুমি রাস্তায় ধুকে ধুকে মরবে। প্রতিটি শব্দ সিয়ামের কানে যেন গরম সীসার মতো প্রবেশ করছিল। তার এতদিনের চেনা জগৎ, তার আইডেন্টিটি, রাস্তার ছেলে সিয়াম, সব যেন একটা বিরাট মিথ্যে হয়ে বলে দিচ্ছিল তার। আর আমার মা? সিয়ামের গলা শুকিয়ে গিয়েছিল। তোমার মা সাহেব আর তোমার মৃত্যুর খবর শোনার পর তিনি পাথর হয়ে গিয়েছিলেন। বেলাল চৌধুরী তাকে মানসিক রোগী সাজিয়ে একটা পাগলা গারদে পাঠিয়ে দেয়। এখানেই তিনি বিনা চিকিৎসায়। হাসেম আর বলতে পারলেন না। সিয়াম টলতে টলতে জেটির একটা পিলারে হেলান দিল। তার হাতে ধরা লকেটটা কাঁপছিল। তার নাম সিয়াম নয়, তার নাম আয়ান, আয়ান চৌধুরী। তার একজন বাবা ছিল, একজন মা ছিল, একটা সাজানো গোছানো জীবন ছিল। সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আরমান খান, তার সাথে এসবের কি সম্পর্ক? আরমান খান ছিলেন ওই সিন্ডিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি সে বেলাল চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করে সিন্ডিকেট দখল করতে চেয়েছিল, তাই তাই তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আর লাশের হাতে ওই চিহ্ন, ওটা বেলাল চৌধুরী সিন্ডিকেটের চিহ্ন। অতুলান্ত। ওরা নিজেদের অজেয় মনে করে। সিয়ামের মনে পড়ল তার বেনামি চিঠির কথা। যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছ। তার মানে যে চিঠি পাঠিয়েছে সেই সবকিছু জানে, সেটাকে ইচ্ছে করে এই কেসের দিকে ঠেলে দিয়েছে। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? কেন আগে আসেননি? ভয়ে বাবা, বেলাল চৌধুরীর ভয়ে আমি ঢাকা ছেড়ে গ্রামে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন টিভিতে দেখলাম তুমি সিআইডির এত বড় অফিসার হইছ, তখন আল্লাহর ওপর ভরসা করে ফিরে এলাম। আমি জানি তুমি পারবা তোমার বাবা মায়ের হত্যার বিচার করতে। তুমি পারবা ওই শয়তানটাকে শেষ করতে। বিদ্রোহ হাসিমের কথাগুলো শেষ হতেই সিয়াম পাথরের মতো জমে গেল। বুড়িগঙ্গায় ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। তার ভেতরে জ্বলছিল 25 বছরের জমানো কষ্ট আর ঘৃণার আগুন। নিজের অফিসে ফিরে সে দরজাটা লক করে দিল। তার বিশ্বস্ত দুর্গ আজ তাকেই যেন চেপে ধরতে আসছিল। হাতে ধরা লকেটটা খুলে ঝাপসা ছবি দুটো দিকে তাকিয়ে রইল। বাবা মা, যে শব্দ দুটো তার জীবনে ছিলই না আজ, তাই তার পুরনো অস্তিত্বকে কাঁপিয়ে দিচ্ছিল। কান্না আসছিল না, তার বদলে বুকের ভেতরটা তীব্র যন্ত্রণে দুবড়ে যাচ্ছিল। আর তখনই তার চোখের সামনে ভেসে উঠল কিছু টুকরো স্মৃতি। একটা বাগান, একটা মহিলার মিষ্টি গান, এতদিন যেগুলোকে সে দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। আর সে বুঝতে পারলো ওইগুলো ছিল তার চুরি হয়ে যাবার শৈশব। আয়ান? সে নিজের অজান্তেই ফিসফিস করে বলল। নামটা তার কাছে অচেনা, ভিনগ্রহের কোনো শব্দ বলে মনে হলো। হঠাৎ করে তার ভেতরে জমে থাকা 25 বছরের চাপা রাগ, কষ্ট আর যন্ত্রণা একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে চিৎকার করে টেবিলের উপর থাকা ফাইল, ল্যাপটপ সবকিছু দু হাতে ছুঁড়ে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দ, কাগজ ছিঁড়ে যাওয়ার শব্দে ঘরটা ভরে গেল। সে দেওয়ালে নিজের মুঠি করে আঘাত করতে লাগলো, যতক্ষণ না তার হাত ফেটে রক্ত বেরিয়ে গেল। কেন কেন আমার সাথে এমন হলো? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার বাবা মায়ের? সে মেঝেতে বসে পড়ল, দু হাতে মাথা চেপে ধরেছে। সে কাঁদছিল না, কিন্তু তার পুরো শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। আমি সিয়াম নই, আমি আয়ানও নই, আমি কেউ নই। আমার কোনো পরিচয় নেই। আমার পুরো জীবনটাই একটা বিরাট মিথ্যা। বাইরে ইভা তার রুমের দরজা থেকে এই ভাঙচুর শব্দ শুনতে পাচ্ছিল। গুদামের ঘটনার পর থেকে সিয়ামের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। সে সিয়ামের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করেছিল। সে দরজা লক করলো। স্যার, আপনি ঠিক আছেন? ভেতর থেকে কোনো সাড়া নেই, শুধু ভারী কিছু আছড়ে পড়ার শব্দ। ইভা বুকের ভেতরটা কেঁপে উঠল। স্যার প্লিজ দরজা খুলুন। আপনি ভেতরে কি করছেন? আমার সাথে কথা বলুন। কোনো উত্তর নেই। ইভার এক মুহূর্ত দেরি করলো না। সে তার কাঁধ দিয়ে দরজা সজোরে ধাক্কা মারতে শুরু করলো। কয়েক ধাক্কা মারার অবশেষে দুর্বল হয়ে পড়া লকটা খুলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই
ইভা স্তব্ধ হয়ে গেল। ঘরের অবস্থা দেখলে মনে হবে টর্নেডো বয়ে গিয়েছে। আর সেই ধ্বংসস্তূপের মাঝেই মেঝেতে বসে আছে তাদের সিআইডির প্রধান, শক্ত, আত্মবিশ্বাসী, উদ্ধত সিয়াম নয়, বরং একটা দিশেহারা, রক্তাক্ত, ভেঙে পড়া মানুষ। তার দৃষ্টি শূন্য, যেন সে এই জগতেই নেই। ইভা দৌড়ে তার কাছে গেল। স্যার, কি হয়েছে আপনার? আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে। সিয়াম তার দিকে তাকালো। সে ভাঙা গলায় বলল, সব মিথ্যা, সব কিছু। আমার জীবনটা একটা মিথ্যা। ইভা তার পাশে হাঁটু গেড়ে বসলো। সে কি বলবে, কি করবে বুঝতে পারছিল না। সে সিয়ামের রক্তাক্ত হাতটা নিজের হাতে তুলে নিও। কি হয়েছে আমাকে বলুন প্লিজ, একা একা কষ্ট পাবেন না। সিয়াম তার হাতের মতোই থাকা লকেটটা ইভার দিকে এগিয়ে দিল। আমার নাম আয়ান, আয়ান চৌধুরী। ইভা লকেটটা হাতে নিয়ে খুলে দেখলো রাশিদ চৌধুরী আর তার স্ত্রীর ছবিটা সে চিনতে পারলো। খবরের কাগজে বহুবার দেখেছে। তার মাথা ঘুরে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। তার মানে আপনি? সিয়াম কোনো উত্তর দিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ইভা প্রথমবারের মতো সিয়ামের ভেতরের কষ্টটা, তার একাকিত্বতা দেখতে পেল। এই মানুষটা যে সবসময় একটা কঠিন খোলসের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, তার ভেতরে কতটা ক্ষত বিক্ষত, কতটা যন্ত্রণা কাতর। ইভা আর নিজেকে সিআইডি অফিসার ভাবলো না, সে সিয়ামকে তার চিপ ভাবলো না। এই মুহূর্তে শুধু একজন বন্ধু। সে আলতো করে সিয়ামের কাঁধে হাত রাখলো। আপনার জীবনটা মিথ্যে নয় শিয়াম। আপনার অতীতটা হয়তো যন্ত্রণার, কিন্তু আপনি নিজে সত্যি। আপনি একজন সারভাইভার, আপনি একজন ফাইটার, আর আপনি একা নন। ইভার কণ্ঠে আন্তরিকতা আর চোখে সহানুভূতি। এই প্রথম কেউ সিয়ামের ভেতরের ক্ষতটাকে দেখতে পেল। সিয়ামের শক্ত প্রতিরোধটা যেন ধীরে ধীরে গলে যেতে শুরু করলো। সে নিজেকে ধরে রাখতে পারল না। 25 বছরের জমে থাকা কষ্ট, যন্ত্রণা আর একাকিত্ব তার চোখ দিয়ে জলের ধারায় বেরিয়ে এলো। সে একটা ছোট্ট বাচ্চার মতো ইভার কাঁধে মাথা রেখে কেঁদে ফেললো। ইভা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার চুলে বিলি কেটে দিতে লাগলো, যেন একটা ভয়ঙ্কর ঝড়ের কবল থেকে তাকে আগলে রাখার চেষ্টা করলো। 2 দিন পর সিআইডি অফিসার সেই ভাঙাচোরা ঘরটা এখন আবারও আগের মতো টিপটপ, কিন্তু ঘরের পরিবেশটা বদলে গেছে। সিয়াম তার চেয়ারে বসে আছে। তার হাতে ফার্স্ট এড বক্স থেকে একটা ব্যান্ডেজ খুঁজছে ইভা। সিয়ামের কপালের ক্ষতটা এখনও শুকায়নি। হাতের ক্ষতের ওপর নতুন ব্যান্ডেজ। সে আগের মতো উদ্ধত্ত বা নির্লিপ্ত নয়। তার চোখে মুখে ফুটে উঠেছে একটা ভয়ঙ্কর শীতলতা, ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। ইভা সাবধানে তার হাতে ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দিতে বলল, ব্যথা করছে? ভেতরের ব্যথার চেয়ে অনেক কম। ধন্যবাদ ইভা, সেদিন রাতের জন্য আর সব কিছুর জন্য। ইভা মৃদু হেসে বলল, বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। এখন বলুন, আপনার মাথায় কি ঘুরছে? গত 2 দিন ধরে আপনি একটা কথাও বলেননি, শুধু ফাইল আর কম্পিউটারে ডুবেছিলেন। আপনার এই নীরবতা কিন্তু আপনার চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। সিয়াম আর ইভার চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। আমি একটা পরিকল্পনা করেছি ইভা, বেলাল চৌধুরীকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নয়, তাকে ধ্বংস করার জন্য। তার সাম্রাজ্য, তার অহংকার, তার সব কিছুকে আমি নিজের হাতে গুড়িয়ে দিতে চাই। কি পরিকল্পনা শিয়াম? আপনি নিশ্চয়ই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবছেন না? মাঝে মাঝে বিষাক্ত সাপ মারার জন্য সাপুড়ে হতে হয় না ইভা, নিজেকেও বিষাক্ত হতে হয়। বেলাল চৌধুরী একটা দুর্গের ভেতরে থাকে, তাকে বাইরে থেকে আঘাত করা প্রায় অসম্ভব। পুলিশ প্রশাসন, রাজনীতির জগৎ, সব জায়গায় তার লোক আছে। তাকে যদি আমি সিআইডি প্রধান হিসেবে ধরতে যাই, তাহলে সে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে, অথবা তার আগেই আমাকে সরিয়ে দেওয়া হবে। সিয়াম উঠে গিয়ে বোর্ডের ওপর একটা বড় বৃত্ত আঁকলো। মাঝখানে লিখলো, অতলান্ত। দুর্গ ভাঙতে হলে দুর্গের ভেতরেই ঢুকতে হয়। আমি বেলাল চৌধুরীর সিন্ডিকেটে যোগ দেব, কারণ আমি ওদের এমন কিছু দেব যা ওরা প্রত্যাখ্যান করতে পারবে না। আমি ওদেরকে দেখাবো যে আমিও ওদের মতোই একজন দুর্নীতিগ্রস্ত, লোভী আর ক্ষমতা পিপাসু। আমি ওদের বোঝাবো যে সিআইডি প্রধানের পদটা আমার কাছে টাকা বানানোর একটা মেশিন ছাড়া আর কিছুই নয়। কিন্তু কিভাবে? আপনি কিভাবে ওদের বিশ্বাস অর্জন করবেন? নিজেকে কলঙ্কিত করে, নিজের সম্মান, নিজের পরিচয়, নিজের এতদিনের অর্জন সবকিছুকে পাবলিকালি নিলামে তুলে। আমাকে এমন একটা নাটক করতে হবে যা দেখে পুরো দেশ বিশ্বাস করবে যে
সিআইডি প্রধান সিয়াম একজন দুর্নীতিগ্রস্ত অফিসার। আমাকে এমনভাবে পড়তে হবে যাতে বেলাল চৌধুরী নিজে আমাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়। সে ভাববে সিআইডি প্রধানকে হাতে রাখতে পারলে তার চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না। এবার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। সে বুঝতে পারছিল সিয়াম কি ভয়ঙ্কর একটা খেলার ছক কষেছে। না শ্যাম, আপনি এটা করতে পারেন না। এর মানে হলো আপনার ক্যারিয়ার শেষ, আপনার জীবন সব কিছু শেষ হয়ে যাবে। অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। অন্য কোনো উপায় নেই ইভা। সিয়াম ইভার কাঁধে হাত রেখে দৃঢ় গলায় আবার বলল, এটা শুধু আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নয়, এটা ওই সিন্ডিকেটকে জড়ো করে উপড়ে ফেলা একমাত্র পথ, হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর পথ। এর জন্য যদি আমাকে নিজেকে বিসর্জন দিতে হয় আমি প্রস্তুত। কিন্তু আমি আপনাকে একা এই বিপদে মুখে ঠেলে দিতে পারি না। আপনি আমাকে একা ঠেলে দিচ্ছেন না ইভা, আপনি হবেন বাইরে থেকে আমার একমাত্র চোখ আর কান। সিয়াম তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এই পরিকল্পনার কথা আমি আর আপনি ছাড়া তৃতীয় কেউ জানবে না। ডিপার্টমেন্টের সবাই, এমনকি আমার সবচেয়ে কাছের লোকও আমাকে ঘৃণা করবে, আমাকে ভুল বুঝবে। সেই সময় শুধু আপনি জানবেন আসল সত্যটা। আপনি বাইরে থেকে আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন, আমাকে রক্ষা করবেন। পারবেন না আমার জন্য এটুকু করতে? সিয়ামের কথাটি ছিল অনুরোধ, নির্দেশ আর গভীর বিশ্বাস একত্রে মেশানো একটা আবেদন, যা ইভার পক্ষে প্রত্যাখ্যান করা সম্ভব ছিল। সিয়ামের চোখে ন্যায়ের জন্য সর্বোচ্চ বাজি রাখার আগুন। সে কোনো কথা বলতে পারল না, শুধু অশ্রুসিক্ত চোখে মাথা নেড়ে সম্মতি জানালো। সে জানতো সে এই ভয়ঙ্কর খেলায় পা রাখছে, যেখান থেকে হয়তো ফেরা যাবে না। এক সপ্তাহ পর দেশ জুড়ে তখন একটাই ব্রেকিং নিউজ। টেলিভিশনের পর্দায় বারবার দেখানো হচ্ছে এক গোপন ফুটেজ। সিআইডির প্রধান সিয়াম নগদ টাকায় ভর্তি ব্রিফকেস নিচ্ছেন, রক্ষকই যখন ভক্ষক। এই শিরোনাম খবরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। খবরটা সিআইডি ডিপার্টমেন্টে যেন পারমাণবিক বোমার মতো আঘাত হানল। যেই মানুষটা তারা আদর্শ মানতে শুরু করেছিল, তার এই রূপ সবাই স্তব্ধ এবং গভীরভাবে আহত। ঘৃণা আর অবিশ্বাসের গুঞ্জন ছেয়ে গেল সবখানে। এই ঝড়ের কেন্দ্রবৃত্তিতে ইভার ডেস্কের সামনে এসে দাঁড়ালো জুনিয়র অফিসার রাশেদ। তার কণ্ঠে ছিল কান্নায় প্রায় ভেঙে পড়া। ম্যাম, আমি এটা বিশ্বাস করতে পারছি না। সিয়াম স্যার কিভাবে পারলেন? আমরা তাকে নিয়ে কত আশা করেছিলাম। ইভা পাথরের মতো মুখে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে রয়। তার ভেতরে কি ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে তা কেউ বুঝতে দিল না। সিয়ামের পরিকল্পনা যে এত দ্রুত আর এত ভয়াবহভাবে কার্যকর হবে তা সে ভাবতেও পারেনি। প্রতিটা মুহূর্তে তার ইচ্ছে করছিল চিৎকার করে সবাইকে বলে দিতে যে, তোমরা যা দেখছো তা সব মিথ্যা। শ্যাম একজন নায়ক, খলনায়ক নয়। কিন্তু সে পারছে না। সিয়ামকে দেওয়া কথা তাকে বেঁধে রেখেছে। ইভা কোনো আবেগ ছাড়াই বলল, তদন্ত চলছে রাশেদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না। আর কি তদন্ত হবে ম্যাম? ভিডিওতে তো সবকিছু দিনের আলোর মতন পরিষ্কার। আরেকজন অফিসার বলে উঠল, আমাদের ডিপার্টমেন্টের মুখে তিনি চুনকালি মাখিয়ে দিয়েছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। ইভার জন্য এই কথাগুলো শোনা ছিল মৃত্যু সমান। সে কোনো উত্তর না দিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পরে ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটা জরুরি মিটিং বসলো। মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত। সিয়ামকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তার মুখ নির্বিকার, চোখে মুখে কোনো অনুশোচনার ছাপ নেই। একজন কর্মকর্তা ক্ষুব্ধ গলায় বললেন, এই ভিডিওর ব্যাপারে আপনি কি বলার আছে বলুন। আপনি কি স্বীকার করেছেন যে আপনি ঘুষ নিয়েছেন? সিয়াম সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। তার চোখে একবারের জন্য ইভার দিকে মিলিত হলো। পরপর সে চোখ সরিয়ে নিল। সে শান্ত, প্রায় তাচ্ছিলের গলায় বলল, ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তো আর মিথ্যে হতে পারে না। তার এই উত্তরে পুরো মিটিং রুম যেন আগুন ধরে গেল। সবাই ছিছি করতে লাগলো। নির্লজ্জ, আপনার লজ্জা করছে না এটা স্বীকার করতে? আমরা আপনার উপর ভরসা করেছিলাম আর আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে দেরি হলো না। বাহিনীর ভাবমূর্তি রক্ষার্থে সিআইডির প্রধান সিয়ামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাথে
পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ। সিয়াম যখন মিটিং রুম থেকে বেরিয়ে আসছিল, করিডোর জুড়ে ছিল তীব্র নীরবতা। একসময় সহকর্মীর চোখে সম্মান নয়, ছিল ঘৃণা আর অবজ্ঞা। কিন্তু তার কাজ শোকানি পদক্ষেপ চলেনি। সে জানতো পরিকল্পনার প্রধান ধাপে সে সফল। শুধু করিডোরের শেষ প্রান্তে ইভার সামনে এসে তার পা দুটো মুহূর্তের জন্য থেমে গেল। ইভার চোখে ছিল হাজারো না বলে প্রশ্ন আর তীব্র কষ্ট। সিয়াম সেদিকে তাকাতে পারল না। এবার ওই দৃষ্টির সামনে দাঁড়ানোর শক্তি তার ছিল না। পাশ কাটিয়ে যাওয়ার সময় সে শুধু ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, ভরসা রেখো। এই একটা শব্দে ইভার জন্য যথেষ্ট ছিল। সিয়াম ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর ইভা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। সে নিজেকে ধরে রাখতে পারল না। চেয়ারে বসে দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদছিল সিয়ামের জন্য, তার নিজের অসহায়ত্বের জন্য, আর সেই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা ভেবে যা তাদের দুজনের জন্য অপেক্ষা করছে। সে জানে আসল খরচটা তো সবে শুরু হলো। সাসপেনশনের পর 1 মাস কেটে গেছে। সিয়াম এখন ঢাকায় এক অন্ধকার গলিতে স্যাঁতস্যাঁতে এক রুমের ফ্ল্যাটে থাকে। তার চারপাশে মদের বোতল, সিগারেটের ছাই আর হতাশার গন্ধ। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ অফিসারের একজন এখন একজন কলঙ্কিত চাকরিচ্যুত মানুষ। মিডিয়া তাকে নিয়ে মজা করে, পুরনো সহকর্মীরা তাকে দেখলে রাস্তা বদলে নেয়, ঠিক যেমনটা সে চেয়েছিল। এক রাতে যখন সে ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল, তখন গলির মুখে একটা দামি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে 2 জন স্যুট পরা লোক নেমে সোজা তার ফ্ল্যাটের দিকে আসতে লাগলো। সিয়ামের ঠোঁটে একটা শীতল হাসি ফুটে উঠল। অবশেষে মাছ টোপ গিলেছে। 2 জন লোক তার ফ্ল্যাটের দরজায় এসে কোনো ভদ্রতা ধার না ধরে সরাসরি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। তাদের মধ্যে একজন, তার মুখে একটা কাটা দাগ, তার ছেলের সাথে জিজ্ঞেস করলো, সিয়াম, প্রাক্তন সিআইডি প্রধান। সিয়াম সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়াশা তাদের মুখের ওপর ছেড়ে দিল। প্রাক্তন শব্দটা এখনো কানে বাজে। কি চাই? চাঁদা চাইতে এসেছো? আমার কাছে তো এখন মদের বোতল কেনারও টাকা নেই। দ্বিতীয় লোকটি বলল, ফাজলামি রাখো, আমাদের বস তোমার সাথে দেখা করতে চান। তোমাদের বসকে? আর আমি কেন তার সাথে দেখা করতে যাব? আমার এখন নিজের জীবন নিয়েই টানাটানি। অন্য কারো বসের জন্য আমার কাছে সময় নেই। কাটা দাগওয়ালা লোকটি সিয়ামের দিকে একটা খাম ছুঁড়ে মারলো। খামটা সিয়ামের পায়ের কাছে পড়লো। বস বলেছেন এই অফারটা শোনার পর তোমার হাতে অফরন্ত সময় তৈরি হয়ে যাবে। সিয়াম নিচু হয়ে খামটা তুললো। ভেতরে কোনো টাকা বা চিঠি নেই, শুধু একটা কার্ড। কার্ডের ওপর কালো রঙে আঁকা সেই সর্পিল চিহ্ন, অতলান্তের চিহ্ন। সিয়ামের বুকের ভেতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠলেও সে মুখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেই কার্ডটা হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখলো। ইন্টারেস্টিং ডিজাইন। তো কোথায় আর কখন দেখা করতে হবে তোমাদের এই শিল্পমনা বসের সাথে? চলো আমাদের সাথে। আধা ঘন্টা পর সিয়ামকে নিয়ে কালো গাড়িটা এসে থামলো ঢাকার বাইরে একটা বিশাল অ্যাস্টের সামনে। চারিদিকে উঁচু দেওয়াল, কাটা তারের বেড়া আর স্বতন্ত্র প্রহরী। এটা কোনো বাড়ি নয়, এটা দুর্গ, বিলাল চৌধুরীর দুর্গ। ভেতর একটা বিশাল হল ঘরে দামি সোফায় বসেছিল বিলাল চৌধুরী। 50 ঊর্ধ্ব বয়স, পরনের দামি সিল্কের স্যুট, হাতে জ্বলন্ত চুরুট। তার চেহারায় একটা অভিজাতের ছাপ থাকলেও চোখ দুটো ছিল শকুনের মতো তীক্ষ্ণ আর নিষ্ঠুর। শিয়ামকে তার সামনে এনে দাঁড় করানো হলো। বিলাল চৌধুরী তার আপাতমস্তক জরিপ করতে লাগলো, যেন সে কোনো ঘোড়ার হাটে ঘোড়া পরখ করছে। বসো মিস্টার সিয়াম, নাকি এখন শুধু সিয়াম বললেই চলবে? সিয়াম তার সামনে সোফায় গা এলিয়ে বসে বলল, শুধু সিয়ামই ভালো। মিস্টার শব্দটা এখন আর আমার সাথে যায় না। তো বলুন চৌধুরী সাহেব, এত রাতে আমাকে এখানে আনার কারণটা কি? আপনার মতো এত বড় মাপের মানুষ আমার মতো একজন কলঙ্কিত চাকরিচ্যুত অফিসারের সাথে কি কথা বলতে পারেন? বিলাল চৌধুরী হাসলো। তার হাসিটা ছিল সাপের মতো শীতল। কারণ তুমি 8-10টা সাধারণ অফিসারের মতো নও সিয়াম। তুমি একজন বাঘ, যে কিনা ভুল করে ভেড়ার পালের সাথে মিশে গিয়েছিল। আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। রাস্তায় বড় হয়েছ, নিজের যোগ্যতায় এত উপরে উঠেছ। তোমার মধ্যে যে আগুন আছে সেটা সিআইডি এই 4 দেওয়ালের জন্য নয়। এই আগুন ধ্বংস করার আগুন। এখন তো সেই আগুন নিভে গেছে চৌধুরী সাহেব, পানি ঢেলে নিভিয়ে দেওয়া হয়েছে। আগুন কখনো নেভে না সিয়াম,
ছাই চাপা পড়ে থাকে মাত্র, সুযোগ পেলেই আবার জ্বলে ওঠে। বেলা চৌধুরী তার দিকে ঝুঁকে এসে বলল, আমি তোমাকে সেই সুযোগটাই দিতে চাই। আমার সাথে কাজ করো। আপনার সাথে কাজ? কি কাজ? আপনার মতো একজন সম্মানিত ব্যবসায়ী তো নিশ্চয়ই কোনো অবৈধ কাজ করেন না। স্মার্ট ছেলে। আমি তোমার এই অ্যাটিটিউড পছন্দ করি। হ্যাঁ, কাজটা খুব সহজ। তুমি যা এতদিন আইনের পক্ষ থেকে করে এসেছো, এখন থেকে তাই করবে আইনের বিপক্ষে থেকে। তোমার বুদ্ধি, তোমার অভিজ্ঞতা, সিআইডির ভেতরের খবরাখবর সব কিছু এখন থেকে আমার জন্য কাজ করবে। বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। টাকা, ক্ষমতা, সম্মান যা তুমি হারিয়েছো তার 10 গুণ আমি তোমাকে ফেরত দেব। সিয়াম কিছুক্ষণ চুপ করে রইল। সে বেলাল চৌধুরীর চোখের দিকে তাকিয়ে তার ভেতরে পড়ার চেষ্টা করছে। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন কেন? আমি তো একজন পুলিশ অফিসার ছিলাম। হতেও তো পারে আমি আপনার দলে ভিড়ে আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। বেলাল চৌধুরী অষ্টহাতীতে ফেটে পড়ল। দারুণ প্রশ্ন। বিশ্বাস? বিশ্বাস একটা কাচের দেওয়ালের মতো সিয়াম, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তোমার লোভকে, তোমার উচ্চ আকাঙ্ক্ষাকে, আর তোমার বর্তমান অসহায় অবস্থাকে। যে মানুষটার ক্ষমতার শীর্ষে থেকে একবার নিচে পড়ে যায়, সে আবার উপরে ওঠার জন্য যে কোনো কিছু করতে পারে। তুমি পারবে। ধরা যাক আমি রাজি হলাম, কিন্তু আমার প্রথম কাজটা কি হবে? বেলাল চৌধুরী তার হাতের চুটুরের ছাই ছেড়ে বলল, তোমার প্রথম কাজ হবে তোমার পুরনো বিশ্বস্ততা ধ্বংস করে আমার প্রতি তোমার নতুন বিশ্বস্ততা প্রমাণ করা। তোমার প্রথম কাজ হবে তোমার পুরনো বন্ধু, তোমার পার্টনার মিস ইভাকে আমার জন্য একটা বড় সমস্যা তৈরি করার আগেই পথ থেকে সরিয়ে দেওয়া। সিয়ামের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে ভাবতেও পারেনি প্রথম চালটাই এত ভয়ঙ্কর হবে। সে বুঝতে পারলো এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা হলো তাকে চিরদিনের জন্য পাপের পথে নামানোর একটা চুক্তি। এদিকে সিআইডির হেডকোয়ার্টার্স, রাত দুটো। ইভা তার ডেস্কের সামনে পাথরের মতো বসে আছে। কম্পিউটারের স্ক্রিনে জ্বলজ্বল করছে সিয়ামের সাসপেশনের নিউজ আর্টিকেল। চারপাশে সবকিছু নিস্তব্ধ, কিন্তু ইভার মাথার ভেতরে যেন হাজারো ঝড় একসাথে চলছে। সে নিজের মনেই ফিসফিস করে কথাটা বলল, আপনি এটা করতে পারেন না শিয়াম, আমাকে এভাবে একা ফেলে। আপনি আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন ভরসা রাখতে, কিন্তু কিভাবে রাখবো? আপনার কোনো ফোন নেই, কোনো খবর নেই। সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। ডিপার্টমেন্টের সবাই আমাকে নিয়ে কানাঘুষা করছে, বলছে আমিও নাকি আপনার সাথে জড়িত। আমার দম বন্ধ হয়ে আসছে শিয়াম। আমি কি সত্যি আপনাকে বিশ্বাস করে ভুল করলাম? হতাশায় মুখ ঢাকতেই তার পার্সোনাল ল্যাপটপে একটা নোটিফিকেশন এলো। একটা অচেনা এনক্রিপ্টেড আইডি থেকে পাঠানো মেইল। কোনো লেখা নেই, শুধু signal.wavv নামের একটি অডিও ফাইল। এবার বুকের ভেতরটা ধরাস করে উঠল। কাপা কাপা হাতে হেডফোন কানে নিয়ে ফাইলটা প্লে করতেই ভেসে এলো শুধু একটা ছন্দবন্ধ শব্দ, ট্যাপ ট্যাপ ট্যাপ। উত্তেজনায় তার হাত কাঁপছিল, হৃৎপিণ্ড জোরে লাফাচ্ছিল। তবুও সে দ্রুত ল্যাপটপ টেনে নিয়ে কোডটা ডিকোড করতে শুরু করলো। অবশেষে যখন পুরো বার্তাটা সামনে এলো, তখন তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়লো। সে ফিসফিস করে পড়লো সেই কাঙ্ক্ষিত শব্দগুলো, সাপের গর্তে প্রবেশ করেছি, ভয় পেও না, শুধু ভরসা রেখো, তুমি আমার একমাত্র চোখ। আয়ান? ইভার ঠোঁট দিয়ে অবষ্ট বেরিয়ে এলো নামটা। সিয়াম নিজের আসল নাম ব্যবহার করেছে যাতে ইভা 100% নিশ্চিত হতে পারে যে বার্তাটা তারই। ইভার এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে তার চোখের জল মুছে ফেললো। তার মুখে এখন আর কোনো দ্বিধা বা কষ্ট নেই, সেখানে ছুটে উঠেছে ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। সে দ্রুত তার চেয়ারে ফিরে গেল। কিবোর্ডের ওপর তার আঙুলগুলো ঝড়ের গতিতে চলতে শুরু করলো। আপনি আমাকে ভরসা রাখতে বলেছিলেন, তাই না শিয়াম? আমি রেখেছি। সে মনিটরের দিকে তাকিয়ে বলল, যেন সিয়াম তার কথা শুনতে পাচ্ছে। আপনি যদি সাপের গর্তে ঢুকতে পারেন, তাহলে আমিও সেই গর্তের বাইরে থেকে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারি।
এবার খেলাটা শুধু আপনার একার নয়, এবার খেলাটা আমাদের দুজনের। কয়েক মিনিটের জটিল কোডিংয়ে সে সিআইডির সার্ভারে নিজের জন্য একটা ট্রেস করা অসম্ভব এমন ঘোস্ট আইডি তৈরি করলো। দিনের আলোয় সে অফিসার ইভা, কিন্তু রাতের অন্ধকারে সেই সিয়ামের চোখ কান আর একমাত্র রক্ষা কবচ। খেলাটা সবে শুরু হলো। ওদিকে বেলাল চৌধুরীর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সিয়ামের জন্য এক অগ্নি পরীক্ষা। ইভাকে পথ থেকে সরাতে হবে। সিয়াম জানতো এর মানে খুন নয়। বেলাল শুধু দেখতে চায় সে তার পুরনো সহকর্মীর ভিতরে যেতে পারবে কিনা। তাই সিয়াম দ্রুত এক ভয়ঙ্কর প্ল্যান সাজালো। একটা বার্নার ফোন থেকে সে গোপনে ইভাকে মেসেজ পাঠালো। তাতে ছিল শুধু একটা ঠিকানা, একটা সময় আর নিচে লেখা দুটো শব্দ, প্রস্তুত থেকো। প্রস্তুত থেকো। ইভা বুঝে গেছে তাকে কি করতে হবে। পরদিন রাতে ইভা যখন তার ফ্ল্যাটের বেসমেন্টে গাড়ি পার্ক করছিল, তখন হঠাৎ করে অন্ধকার থেকে দুটো লোক তার উপর ঝাঁপিয়ে পড়লো। ইভা চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরলো, কিন্তু তারা ইভাকে চিনতো না। ইভা একজন প্রশিক্ষিত অফিসার। সে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়তে লাগলো। ঠিক তখনই একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠলো। গাড়ির ভেতর থেকে নেমে এলো সিয়াম, তার হাতে একটা পিস্তল। ইভার সাথে লড়াতেই লোক দুটো সিয়ামকে দেখে সরে দাঁড়ালো। একজন বলল, বস, মেয়েটা তো ভাগিনি। সিয়াম ইভার দিকে এগিয়ে এলো। ইভা হাঁপাচ্ছিল, তার চোখে ভয়। যদিও সে জানে এটা নাটক, কিন্তু পরিস্থিতি এখন বাস্তবই ছিল যে তার সত্যি ভয় করছে। সিয়াম তার দিকে পিস্তল তাক করে হতাশ গলায় বলল, ইভা ইভা ইভা, কেন তুমি আমার কথা শুনলে না? আমি তোমাকে বলেছিলাম এই কেস থেকে দূরে থাকতে, কিন্তু তোমার তো সবকিছু পারফেক্ট হওয়া চাই। ইভা অবিশ্বাসের ভান করে বলল, শিয়াম, তুমি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি এদের সাথে। বিশ্বাস? বিশ্বাস শব্দটা আমার ডিকশনারিতে নেই ইভা। টাকা আর ক্ষমতার চেয়ে বড় কোনো বিশ্বাস নেই। সিয়াম তার লোকদের ইশারা করলো। তারা ইভার হাত পা বেঁধে মুখে কাপড় গুজে তাকে একটা চেয়ারে বেঁধে ফেললো। সিয়াম ইভার সামনে একটা চেয়ারে বসলো। এখন বলো, আরমান খানের কেস নিয়ে তোমরা কত দূরে গিয়েছো? তোমাদের হাতে কি কোনো প্রমাণ আছে? সবটা আমাকে বলে দাও, তাহলে হয়তো আমি তোমার সুন্দর মুখটার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে কিছুই বলবো না, বিশ্বাসঘাতক। ইভা রাগে ঘৃণায় থুথু ফেললো। ও তাই বুঝি? সিয়াম হাসলো। সে তার পিস্তলের সাইলেন্সার লাগিয়ে ইভার কানের পাশে ধরলো। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? আমার কাছে আর হারানোর কিছুই নেই ইভা, কিন্তু তোমার কাছে আছে তোমার জীবন। পুরো দৃশ্যটা সিয়াম তার শার্টের বোতামে লাগানো একটা গোপন ক্যামেরার দিয়ে লাইভ স্ট্রিম করছিল বেলাল চৌধুরীর কাছে। বেলাল তার অফিসে বসে পুরো নাটকটা দেখছিল আর হাসছিল। সে দেখছিল কিভাবে সিয়াম তার পুরনো বন্ধুকে ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে। সিয়াম ইভার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে লাগলো, তাকে নানানভাবে ভয় দেখালো। কিন্তু ইভা ছিল পাক্কা অভিনেত্রী, সে কিছুতেই মুখ খুলো না। অবশেষে সিয়াম উঠে দাঁড়ালো। ঠিক আছে, তুমি যখন সোজা আঙুলে ঘি তুলবে না, তখন আঙুল বাঁকাতে হবে। সে তার লোকদের বলল, আর একটা ব্যবস্থা করো, এমন ব্যবস্থা যাতে ও আর কোনোদিনও সিআইডির অফিসে পা রাখতে না পারে। কিন্তু মনে রেখো, আমি কোনো লাশ চাই না। এই বলে সিয়াম সেখান থেকে বেরিয়ে গেল। সে জানে তার লোকেরা ইভাকে শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না, তারা শুধু তাকে এমন এক জায়গায় ফেলে আসবে যেখানে কয়েকদিন পর পুলিশ তাকে খুঁজে পাবে। ততদিনে ইভার অপহরণ এবং তার উপর হওয়া অত্যাচারের এই গল্পটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইভাকে কয়েক সপ্তাহের জন্য অফিস থেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। আর বেলাল চৌধুরী পুরোপুরি বিশ্বাস করবে যে সিয়াম তার প্রথম পরীক্ষায় পাশ করেছে, সে তার বিশ্বাসতা প্রমাণ করেছে। গাড়িতে বসে সিয়াম লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। অভিনয় করতে গিয়েও তার বুক কাঁপছিল। এবার চোখে সে ভয়, যে কষ্ট সে দেখেছে তা ছিল অসহনীয়। সে চোখ বন্ধ করলো। সে জানে এই নরকের পথটা তাকে একাই চলতে হবে। কয়েক মাস পর বেলাল চৌধুরী অ্যাচেস্টের আন্ডারগ্রাউন্ডের লাইব্রেরি। সিয়াম একটা বইয়ের তাকের আড়ালে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ক্ষুদ্র পেন ড্রাইভ। সে অত্যন্ত সতর্কতার সাথে বেলাল চৌধুরীর সেন্ট্রাল সার্ভার থেকে শহরের ওয়াটার সাপ্লাই বিষাক্ত করার ভয়ঙ্কর পরিকল্পনা, ব্লু প্রিন্ট, রাসায়নিক ফর্মুলা এবং বিদেশি বিজ্ঞানীদের সাথে মিটিংয়ের ভিডিও ফুটেজ কপি করেছে। ফাইল ট্রান্সফারের সবুজ বারটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটি সেকেন্ড তার কাছে
অনন্তকালের মতো মনে হচ্ছে। হঠাৎ করেই তার পকেটে থাকা বাটন ফোনটা ভাইব্রেট করে উঠল। সে ফোনটা বের করে দেখলো ইভার মেসেজ দেখা দুটো শব্দ। বিপদ, বিপদ, বেরিয়ে এসো। সিয়ামের বুকের ভিতরটা ছাদ করে উঠল। ফাইল ট্রান্সফার তখনও শেষ হয়নি। সে কি করবে বুঝতে পারছে না। প্রমাণ ছাড়া বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সে দ্রুত ইভাকে রিপ্লাই করলো। কি হয়েছে? ইভার উত্তর আসতে দেরি হলো না। আকরাম, সে সব জেনে গেছে। সে বেলালকে জানিয়ে দিয়েছে ওরা তোমার জন্য আসছে। প্লিজ সিয়াম, যা পেয়েছো তাই নিয়ে বেরিয়ে এসো এখনই। ডেপুটি কমিশনার আকরাম। সিয়ামের মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। সে ভাবতেও পারেনি ডিপার্টমেন্টের ভেতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করবে। ফাইল ট্রান্সফার কমপ্লিট হওয়ার শব্দ হলো। সিয়াম দ্রুত পেন ড্রাইভটা খুলে নিয়ে পকেটে ঢোকালো এবং লাইব্রেরির গোপন দরজা দিয়ে বের হওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। লাইব্রেরির মূল দরজায় বিকট শব্দে খুলে গেল। ভেতরে ঢুকলো বেলাল চৌধুরীর প্রায় ডজনখানেক সশস্ত্র লোক। তাদের পেছনে ধীর পায়ে ঠোঁটের কোণে ক্রূর হাসি নিয়ে প্রবেশ করলো স্বয়ং বেলাল চৌধুরী। কোথায় যাচ্ছিলে আয়ন চৌধুরী? বেলাল চৌধুরী তার আসল নাম ধরে ঢুকলো, যেন সে একটা বিষাক্ত ছোবল মারল। সিয়ামের পায়ের তলার মাটি সরে গেল। সে বুঝতে পারলো তার খেলা শেষ। সে ধরা পড়ে গেছে। তার হাতে দুটো নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। আমি জানতাম, আমি প্রথম দিন থেকেই জানতাম তোমার মতো রাস্তার সাপের রক্তে বিশ্বাসঘাতকতা মিশে আছে। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম আমার ক্ষমতার ছায়া এসে তুমি হয়তো পোষা কুকুর হয়ে থাকবে, কিন্তু তুমি তো বাঘ হতে চেয়েছিলে। সিয়াম দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো শয়তানের পোশাক কুকুর হওয়ার চেয়ে বাঘ হয়ে মরাও অনেক সম্মানের বেলাল। বেলাল চৌধুরীর মুখটা রাগে লাল হয়ে কুঁচকে গেল। সে সিয়ামের কাছে এসে তার গালি সজোরে চড় মারল। তোমার বাবাও ঠিক তোমার মতো বড় বড় কথা বলতো আয়ান। আদর্শের কথা বলতো, সততার কথা বলতো। আর তার পরিণতি কি হয়েছিল তা তো তুমি ভালো করেই জানো। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে ভালোবাসে। আমার বাবার কথা তোর মতো নোংরা মুখে আনবি না। সিয়াম গর্জে উঠে বেলাল চৌধুরীর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু বেলাল চৌধুরীর লোকটা তাকে ধরে ফেললো। তারা সিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়লো, পশুর মতো তাকে মারতে শুরু করলো। সিয়াম মরিয়া হয়ে লড়াই করার চেষ্টা করলো, কিন্তু 10 জন সশস্ত্র লোকের সাথে সে একা পেরে উঠলো না। তার মাথাটা ভারী হয়ে আসছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। জ্ঞান হারানোর আগে সে শুধু দেখলো বেলাল চৌধুরী তার পকেট থেকে পেন ড্রাইভটা বের করে নিচ্ছে, আর তার মুখে ফুটে উঠেছে এক বিজয়ীর পৈশাচিক হাসি। সাপের মতো গর্তে প্রবেশ করা বাঘটা অবশেষে বিশ্বাসঘাতকতার ফাঁদেই পড়ল। একটা স্যাঁতসেঁতে অন্ধকার গুদাম, একটা মাত্র বাল্ব টিমটিম করে জ্বলছে, যার হলদে আলোয় দেখা যাচ্ছে একটা লোহার চেয়ারের উপর বাঁধা সিয়ামকে। তার জ্ঞান ফিরে আসছে, মাথাটা তীব্র ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার শার্টটা রক্তে ভেজা, মুখে আর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। স্বাগত আয়ান চৌধুরী, আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইপো। ঘুম ভাঙলো? সিয়াম চোখ খুলে দেখলো তার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে বেলাল চৌধুরী, মুখে সেই পৈশাচিক হাসি। সিয়াম ভাঙা গলায় বলল, পানি পানি। বেলাল চৌধুরী তার এক অনুচরকে ইশারা করলো। সে এক গ্লাস পানি এনে সিয়ামের মুখের সামনে ধরলো। সিয়াম যখনই পানিটা খাবার জন্য মুখ খুললো, বেলাল চৌধুরী ইশারা করতেই লোকটি পুরো গ্লাসের পানি সিয়ামের মুখে ছুঁড়ে মারলো। বেলাল অট্টহাসিতে ফেটে পড়লো। কেমন লাগছে আমার অতিথিয়তা? তোর বাবাও ঠিক এইভাবেই শেষ মুহূর্তে একটু পানির জন্য ছটফট করেছিল জানিস, কিন্তু আমি তখন দেইনি। সিয়াম জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে তার সমস্ত শক্তি এক করে বেলালের দিকে তাকালো। তার চোখে ব্যথা বা ভয় নেই, ছিল তীব্র ঘৃণা। তুই একটা জানোয়ার বেলাল। নিজের ভাইকে খুন করেছিস, তার সন্তানকে রাস্তায় ফেলে দিয়েছিস। তোর পরিচয় মানুষ নয়, জানোয়ার। ধন্যবাদ। এই পৃথিবীতে টিকে থাকতে হলে হয় শিকারী হতে হবে, নয়তো শিকার। তোর বাবা শিকার হতে চেয়েছিল, আর আমি হয়েছি শিকারী। সিম্পল। তোর বাবা ছিল একজন বোকা, আদর্শবাদী বোকা। সে ভাবতো সততা দিয়ে দুনিয়া বদলে দেবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম টাকা আর ক্ষমতাই হলো আসল ঈশ্বর। সে শোনেনি, তাই তাকে মরতে হলো। সিয়াম দাঁতে দাঁত চেপে বলল, সে মরে গিয়েও অমর হয়ে আছে বেলাল, আর তুই বেঁচে থেকেও একটা পচন ধরা লাশ। তাই বুঝি? বেলাল উঠে দাঁড়িয়ে সিয়ামের চারপাশে হাঁটতে লাগলো, আবার বলল, তাহলে বল তো আয়ান, তোর সেই ওমর বাবা এখন কোথায়? সে কি তোকে বাঁচাতে আসছে,
না, সে তো ছাই হয়ে মিশে গেছে। আর আমি এখনো বেঁচে আছি, এই বিশাল সাম্রাজ্য চালাচ্ছি। আর তুই আমার পায়ের নিচে বাধা পড়ে আছিস, ঠিক যেমন 25 বছর আগে আমার পায়ের নিচে পড়েছিলি। তোর কি মনে আছে সেই রাতের কথা? বেলাল ঝুঁকে এসে সিয়ামের কানের কাছে ফিসফিস করে বলল, তোমার বয়স তখন 5। তুমি তোমার মায়ের আঁচল ধরে ঘুরঘুর করছিলে। আমি তোমাকে চকলেটের লোভ দেখিয়ে তুলে নিয়ে আসলাম। তুমি খুব কেঁদেছিলে। চাচা আমাকে মায়ের কাছে নিয়েছিল বলে চিৎকার করছিলে। তোমার কান্নায় আমার খুব বিরক্ত লাগছিল, তাই আমি তোমাকে শহরের সবচেয়ে বড় নোংরা একটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিলাম। ভেবেছিলাম কুকুরে ছিঁড়ে খাবে, কিন্তু দেখো কিসমতের খেলা, তুই বেঁচে গেলি। শুধু বাঁচলিই না, আমার সামনে এসে দাঁড়ালি। কিন্তু লাভ কি হলো? প্রতিটি শব্দে সিয়ামের বুকে ছুরির মতো বিচ্ছিল। তার ছোটবেলায় সেই ভয়ঙ্কর রাতের ঝাপসা স্মৃতিগুলো স্পষ্ট হয়ে উঠছিল। তুই তুই আমাকে দিয়ে কি চাস? তোকে দিয়ে তোকে দিয়ে তোকে দিয়ে আমার আর কিছুই চাওয়ার নেই। আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। সে পকেট থেকে সে পেন ড্রাইভটা বের করে দেখালো। আমার পুরো সাম্রাজ্যের ব্লুপ্রিন্ট। তোর খুব শখ ছিল না এটা পুলিশের হাতে তুলে দিবি? তোর বাবার মতো তুইও হিরো হতে চেয়েছিলি, কিন্তু দেখ তোদের স্বপ্ন এখন আমার হাতের মুঠোয়। তুই কখনো জিততে পারবি না বেলাল, সত্যের জয় হবেই। সত্য? এই দুনিয়ায় সত্য বলে কিছু নেই আয়ান। যে জেতে তারই গল্পটা সত্য বলে চালানো হয়, আর এই খেলায় আমিই জিতব। বেলাল তার চিবুক ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এখন আমি তোকে একটা শেষ সুযোগ দেব, আমার সাথে যোগ দে। তুই আমার রক্তের ভাই, চল আমরা দুজন মিলে এই সাম্রাজ্য চালাবো। চাচা ভাতিজা মিলে পুরো দেশটাকে শাসন করব। ভেবে দেখ, তোর কাছে আর কোনো উপায় নেই। সিয়াম বেলালের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর তার মুখ থেকে সজোরে থুতু ফেললো। তোর মতো শয়তানের সাথে হাত মেলানোর আগে আমি মরে যাওয়াটা শ্রেয় মনে করব। বেলাল চৌধুরীর মুখটা রাগে ভয়ঙ্কর হয়ে উঠল। সে সিয়ামের গালে সজোরে একটা ঘুষি মারল। তাহলে মর, তোর বাবার মতোই যন্ত্রণা পেয়ে মর। আমি তোকে এমনভাবে মারব যাতে তুই প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য ভিক্ষা করিস। বেলাল তার লোকদিদিকে ফিরে বলল, একে ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না নিজের নামটাও ভুলে যায়। ওর প্রতিটা হার আমি ভাঙা দেখতে চাই, কিন্তু খবরদার ও যেন মরে না যায়। ওর মৃত্যুটা হবে খুব স্পেশাল। এই বলে সে গুদাম থেকে বেরিয়ে গেল। চাচা ভাতিজার মনস্তারির লড়াইয়ের প্রথম রাউন্ডে বেলাল চৌধুরী আপাত দৃষ্টিতে জিতে গেল। এদিকে সিআইডির হেডকোয়ার্টারে নিজের ডেস্কে বসেছিল ইভা। তার সামনে খোলা ল্যাপটপের স্ক্রিনে একটা জিপিএস ট্র্যাকের বিলিং করছে আর নিচ্ছে। এটা সিয়ামের দেওয়া শেষ সিগন্যাল লোকেশন। গত 1 ঘন্টা ধরে সিগন্যালটা তার জায়গাতে স্থির হয়ে আছে। সিয়ামের সাথে তার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তার পাঠানো শেষ মেসেজটা ছিল, বিপদ, বেরিয়ে এসো। এরপর থেকে আর কোনো উত্তর নেই। ইভা নিজের মনেই বলল, কিছু একটা হয়েছে, খুব খারাপ কিছু একটা। তার ষষ্ঠ রেডিও তাকে বলছিল সিয়াম ভয়ঙ্কর বিপদে পড়েছে। সে দ্রুত তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চার দুটো জ্বলছিল। তার ভেতরে সেই পারফেক্টনিস্ট নিয়ম মেনে চলল। অফিসারটা কোথায় যেন হারিয়ে গেল। সে জায়গায় জন্ম নিয়েছে এক রুদ্র মূর্তি। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। সে সোজা হেঁটে গেল ডেপুটি কমিশনার আকরামের ঘরের দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আকরাম তাকে দেখে চমকে উঠল। ইভা, তুমি এখানে কোনো অ্যাপার্টমেন্ট ছাড়া? শাট আপ। ইভা গড়ছে উঠল। সে আকরামের টেবিলের ওপর সজোরে একটা ঘুষি মেরে বলল, শিয়াম কোথায়? আপনি ওর সাথে কি করেছেন? আকরাম নিজেকে সামলে নিয়ে অবাক হওয়ার ভান করলো। শ্যাম? কোন শ্যাম? ওই দুর্নীতিগ্রস্ত সাসপেন্ডেড অফিসারটা? ওর কথা আমি কি করে জানবো? আর তুমি একজন সাসপেন্ডেড অফিসারের জন্য আমার সাথে এভাবে কথা বলছো? ইভা তার শার্টের কলার চেপে ধরলো। অভিনয় বন্ধ করুন আকরাম। আমি সব জানি। আমি জানি আপনি বেলাল চৌধুরীকে খবর দিয়েছিলেন। আপনি শিয়ামকে ধরিয়ে দিয়েছেন। বলুন ও কোথায়? নাহলে আমি এই মুহূর্তে পুরো ডিপার্টমেন্টের সামনে আপনার মুখোশ খুলে দেব। আর না হয় আপনাকেই খুন করে আমি নিজে জেলে যাব।
আকরাম ভয় পেয়ে গেল। সে ঢোক গলে বলল, দেখো ইভা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আপনার কাছেও আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কাছে আছে বিশ্বাস। আমি জানি আপনি একজন বিশ্বাসঘাতক, আর এখন যদি আপনি আমাকে শিয়ামের লোকেশন না বলেন তাহলে আমি আপনাকে খুন করে ফেলব। বিশ্বাস করুন, আমার এতটুকু হাত কাঁপবে না। এবার চোখের আগুন দেখে আকরামের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত হয়ে গেল। সে বুঝতে পারলো এই মেয়ে এখন যা বলছে তা সে করলেও দেখাতে পারে। সে কাঁপা কাঁপা গলায় বলল, পুরনো ঢাকার গেন্ডেরিয়ার একটা পুরনো পাটকলের গুদামে বেলাল চৌধুরীর গোপন আস্তানা। ইভা তার গলা ছেড়ে দিয়ে এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে তার ঘর থেকে বেরিয়ে এলো, দরজার সামনে গিয়ে থেমে গেল। আপনার কাছ থেকে লোকেশন নেওয়ার খবরটা যদি আমি ওখানে পৌঁছানোর আগে চলে যাই তাহলে বেলালকে শেষ করার আগে আপনি কবরে যাবেন। মনে রাখবেন কথাটা। সে জানতো অফিসিয়ালি সে কোনো টিম নিতে যেতে পারবে না, আকরাম তাকে ফাঁসিয়ে দিবে। তাই সে এই লড়াই একাই লড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু করিডোরে আসতে সে দেখলো রাশেদ এবং তার বিশ্বস্ত আরও দুজন অফিসার তার জন্য অপেক্ষা করছে। রাশেদ দৃঢ় গলায় বলল, ম্যাম, আমরা আপনার সাথে যাব। আমরা জানি না পুরো ব্যাপারটা কি, কিন্তু আমরা জানি আপনি কোনো এক বিপদের দিকেই যাচ্ছেন, আর আমরা আপনাকে একা যেতে দিব না। সিয়াম স্যার হয়তো ভুল করেছে, কিন্তু তিনি আমাদের চিফ ছিলেন। সে বুঝতে পারলো সে একা নয়। সে মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ, কিন্তু জেনে রেখো এটা কোনো অফিসিয়াল মিশন নয়। এখানে আমাদের জীবনের ঝুঁকি আছে। আমাদের মৃত্যু হলে ডিপার্টমেন্ট কোনো দায়ভার নেবে না। আমরা প্রস্তুত ম্যাম। তাহলে চলো। ইভা তার কোমরে গোজা পিস্তলটা একবার পরীক্ষা করে নিল। আজ আমরা নরকে হানা দেব। গ্যান্ডা রিয়ার সেই পরিত্যক্ত পাটকল, বাইরেটা কবরের মতো নিস্তব্ধ। ইভা এবং তার তিনজন ছোট্ট টিমটা দেওয়ালের আড়ালে লুকিয়ে গোদামের চারপাশে পর্যবেক্ষণ করলো। গোদামের বাইরে প্রায় জনা দশেক সশস্ত্র প্রহরী। রাশেদ ফিসফিস করে বলল, ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি ম্যাম, আর ওদের কাছে অটোমেটিক অস্ত্র। সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না রাশেদ, কৌশল দিয়ে জিততে হয়। আমার প্ল্যান শোনো, আমরা চারজন চারদিক থেকে একসাথে আক্রমণ করব। ওদেরকে বিভ্রান্ত করে দিতে হবে, ওদেরকে ভাবার সময় দেওয়া যাবে না। আমাদের মূল টার্গেট গুদামের ভেতরে ঢোকা। শিয়াম ভেতরে আছে। ইভা তার হাত ঘড়ির দিকে তাকালো। আমি কাউন্টডাউন শুরু করছি, ঠিক 3-এ আমরা ফায়ার ওপেন করব। রেডি? সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। 3, 2, 1, অ্যাকশন। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে গুলির শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। হকচকিয়ে প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই দুজন মাটিতে লুটিয়ে পড়ল। বাকিদের এলো তাড়াতাড়ি গুলির সুযোগ নিয়ে ইভা আর তার টিম ঝড়ের বেগে গুদামের গেটের দিকে এগিয়ে গেল। ভেতরে আধো চেতন অবস্থায় চেয়ারে বাঁধা সিয়ামের ঘোরটা কেটে গেল গুলির শব্দে। তাকে কেউ বাঁচাতে এসেছে? ইভা, তার মন চিৎকার করে উঠল। গুদামের ভেতরে থাকা বেলালের লোকেরা সতর্ক হয়ে গেটের দিকে অস্ত্র তাক করলো। ঠিক তখনই গেটের এক পাশে কভার দিয়ে ইভা চিৎকার করে তার টিমকে নির্দেশ দিল। রাশেদ, গ্রেনেড। রাশেদের ছোড়া স্কোপ গ্রেনেড ভেতরে পড়তেই পুরো গুদাম ঘন ধোঁয়াশায় ঢেকে গেল। সেই সুযোগে ইভা তার পুরো টিম দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লো। শুরু হলো ধোঁয়ার আড়ালে এক ভয়ঙ্কর বন্দুক যুদ্ধ। শুধু গুলির ঝলকানি আর আর্তনাদি ছিল পরের দিশা। ইভা একাই যেন 100, তার প্রতিটি গুলিতেই ছিল নিচ্ছিল লক্ষ্য। অন্যদিকে সিয়াম মরিয়া হয়ে চেয়ারটা বাঁকিয়ে একটা পা ভেঙে ফেললো। চেয়ারের মাটিতে পড়ে গেল। ভাঙা পায়ের ধারালো অংশ দিয়ে হাতে দড়ি কাটার চেষ্টা করতে লাগলো। ইভা কভার ফায়ার করতে করতে সেই শব্দের উৎসে লক্ষ্য হয়ে গেছিল। শিয়াম, তুমি কোথায়? এখানে ইভার ডান দিকে। সিয়াম চিৎকার করে জবাব দিল। একজন সন্ত্রাসী পেছন থেকে ইভাকে টার্গেট করলো। সিয়াম সেটা দেখতে পেয়ে চিৎকার করে উঠল। ইভা সাবধান, ডান দিকে। ইভা ঘুরতেই দেখলো এক সন্ত্রাসী তাকে তাক করেছে, কিন্তু তার আগেই সিয়ামের ছোড়া চেয়ারের ভাঙা অংশটা লোকটার মাথায় আঘাত হানলো। লোকটা তাল সামলাতে না পেরে ইভার বুলেটের লক্ষ্য ভেদ করলো। অবশেষে দড়ি কেটে মুক্ত হয়ে সিয়াম এক সন্ত্রাসীর রাইফেল কেড়ে নিল। এবার খেলাটা সমান সমান। এরপর সিয়াম আর ইভা মিলে এক অপ্রতিরোধ শক্তি হয়ে উঠল। কোনো কথা ছাড়াই তারা একে অপরের চাল বুঝতে পারছিল। একজন
আক্রমণ করছিল তো অন্যজন কভার দিচ্ছিল। তাদের বিশ্বাসই ছিল সবচেয়ে বড় অস্ত্র। ভয়াবহ লড়াই শেষে গুদাম শান্ত হলো। বেলালের সব লোক মাটিতে। সিয়াম আর ইভা হাঁপাতে হাঁপাতে উপরের দিকে তাকালো। শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু চোখে ছিল বিজয়ের আনন্দ। আমি জানতাম তুমি আসবে ইভা। তোমাকে একা ফেলে যাওয়ার জন্য তো বন্ধু হইনি। আই লাভ। ঠিক তখনই গুদামের এক কোণায় অন্ধকার থেকে একটা গুলির শব্দ হলো। রাশেদ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে মাটিতে পড়ে গেল। তার পায়ে গুলি লেগেছে। সিয়াম আর ইভা চমকে উঠলো, সেদিকে তাকালো, দেখলো বেলাল চৌধুরী রাশেদের পিস্তলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে মুখে ভয় আর হিংস্রতা। বেলাল চিৎকার করে বলল, খেলা এখনো শেষ হয়নি ভাইপো। সে আর একটা গুলি চালাতেই সিয়াম ইভাকে টেনে নিয়ে একটা বড় কন্টেন্ট এয়ারের আড়ালে কভার দিল। সিয়াম ফিসফিস করে বলল, ওর কাছে গুলি বেশি নেই। আমার একটা প্ল্যান আছে। আমার সাথে তোমাকে ছোটবেলার একটা খেলা খেলতে হবে। মানে? যখন আমি ছোট ছিলাম, বাবা আমার সাথে লুকোচুরি খেলার সময় একটা কৌশল শেখাতেন। তিনি বলতেন শিকারীকে বিভ্রান্ত করার সবচেয়ে ভালো উপায় হলো তাকে তার নিজের ছায়া দিয়ে ভয় দেখানো। সিয়াম ইভাকে তার পরিকল্পনা বোঝালো। ইভা প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। সিয়াম কন্টেনারের আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল, হেরে গেছো বেলাল, তোমার সব খেলা শেষ। আত্মসমর্পণ করো। বেলাল এলোপাত্রি গুলি চালাতে শুরু করলো। কখনোই না। সিয়াম আবার কভার দিল। এই সুযোগে ইভা নিঃশব্দে অন্যদিকে গিয়ে ঘুরে বেলালের পেছনে যাওয়ার চেষ্টা করতে লাগলো। সিয়াম এবার একটা ভাঙা চিনের টুকরো হাতে নিল, আর সেটার ওপর টার্গেট টর্চের আলো ফেলে গুদামের অন্য প্রান্তের দেওয়ালে প্রতিবিম্ব তৈরি করলো। অন্ধকারের মধ্যে হঠাৎ আলোয় নড়াচড়া দেখে বেলাল চমকে উঠল। সে ভাবলো ওদিকে কেউ আছে। সে সেদিকে ঘুরে গুলি চালালো। সিয়াম চিৎকার করে উঠল, ভুল দিকে চাচা। বেলাল আবার সিয়ামের দিকে ঘুরলো। সিয়াম এবার ট্রেনের প্রতিবিম্ব অন্য একটা দেওয়ালে ফেললো। বেলাল বিভ্রান্ত হয়ে গেল। সে একবার এদিক গুলি করে তো আরেকবার ওদিকে। তার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই সুযোগ নিচ্ছিল সিয়াম। সে প্রায় তার পকেট থেকে একটা পুরনো মার্বেল বের করলো, যা তার সৌভাগ্যের প্রতীক হিসাবে সবসময় সাথে রাখতো, এবং সেটা ছুঁড়ে মারলো বেলালের পায়ের কাছে একটা তেলের ড্রামে। মার্বেলের আঘাতে ড্রাম থেকে তেল গড়িয়ে পড়তে লাগলো। বেলাল যখন গুলির শব্দে আলোর খেলার মতো, তখন ইভা নিঃশব্দে তার পিছনে পৌঁছে গেছে। খেলা শেষ বেলাল চৌধুরী, হ্যান্ডস আপ। বেলাল চমকে ঘুরে দাঁড়াতেই ইভা তার মাথায় পিস্তল তাক করলো। সে ইভাকে জিম্মি করার জন্য ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই তার পা পিছলে গেল মেঝেতে পড়ে থাকা তেলে। তার ঠিক সেই মুহূর্তে সিয়াম বাঘের মতো লাফিয়ে পড়লো তার উপর। সে বেলালের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার বুকের ওপর বসে পড়ল। চাচা ভাতিজা আবারও মুখোমুখি, কিন্তু এবার খেলাটা ঘুরে গেছে। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলল, রাস্তা থেকে শেখা জ্ঞান মাঝে মাঝে পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকরী, তাই না চাচা? বেলাল চৌধুরীর চোখে মুখে ছিল পরাজয়ের গ্লানি আর অবিশ্বাস। তার অন্তরালে সাম্রাজ্যের পতন হলো তার নিজেরই ভাইপোর হাতে, যে কিনা কোনো ট্রেনিং ম্যানুয়াল নয়, বরং জীবনের পাঠশালা থেকে শিখেছে কিভাবে সব মুহূর্তে জিতে আসতে হয়। সিআইডির হেডকোয়ার্টারের কনফারেন্স রুম। মাত্র কয়েক মাস আগেও যে রুমে সিয়ামের অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই রুমেই তাকে সম্মান জানাতে উপস্থিত হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। ঘরের পরিবেশ গম্ভীর, কিন্তু এবার সেই গাম্ভীর্যে কোনো ষড়যন্ত্রের ছায়া নেই, আছে সত্য প্রতিষ্ঠিত হবার স্বস্তি। সিয়ামের হাতে থাকা সেই পেন ড্রাইভ, যা সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছিল, প্রজেক্টরের মাধ্যমে ঘরের বিশাল পর্দায় একের পর এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছিল। বেলাল চৌধুরীর সাম্রাজ্যের কালো দিক, তার ওয়াটার সাপ্লাইয়ের বিষাক্ত করার পরিকল্পনা, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের সাথে যোগাযোগ, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উঠে দাঁড়িয়ে সিয়ামের সাথে হাত মেলালেন। মিস্টার সিয়াম, আপনি যা করেছেন তার জন্য পুরো দেশ আপনার কাছে ঋণী। আমরা লজ্জিত যে আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার সাসপেন্ড অর্ডার এক্ষুনি প্রত্যাহার করা হলো। আপনাকে আপনার পদে সম্পূর্ণ সম্মান ও ক্ষমতার সাথে পূর্ণ স্থগিত করা হলো। সিয়াম শুধু মাথা নেড়ে তার কৃতজ্ঞতা জানালো। তার চোখ খুঁজছিল অন্য কাউকে। কিছুক্ষণ পর ডেপুটি কমিশনার আকরামকে দুজন অফিসার ধরে নিয়ে এলো, তার হাতে হাত পড়া। বেলাল চৌধুরীর পতনের পর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গেছে। আকরাম এবার দিকে তাকিয়ে করুণার চোখে বলল,
ইভা প্লিজ, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। ইভা তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি শুধু ভুল করেননি আকরাম সাহেব, আপনি আপনার ইউনিফর্মের সাথে আপনার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার জায়গা জেলে। সবচেয়ে নাটকীয় মুহূর্ত এলো তখন যখন বেলাল চৌধুরী সেই রুমে আনা হলো। এক সময়ের ক্ষমতাধর ডন আজ একজন সাধারণ কয়েদি। তার মুখে কোনো অনুশোচনা নেই, আছে তীব্র ঘৃণা। সে সিয়ামের দিকে তাকিয়ে হিস করে বলল, তুই জিতে গেছিস তাই না আয়ান? কিন্তু মনে রাখিস এই খেলা এখনো শেষ হয়নি, আমি আবার ফিরে আসব। সিয়াম ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। সে কোনো কথা বলল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। তার সেই শান্ত দৃষ্টি ছিল হাজারটা চরের চেয়েও বেশি অপমানজনক। সে কোনো প্রতিশোধ নিল না, কোনো চিৎকারও করল না। সে শুধু আইনের ওপর আস্থা রাখলো। সিয়াম অফিসারদের নির্দেশ দিল। নিয়ে যান। বেলা চৌধুরীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে শেষবারের মতো ঘুরে সিয়ামের দিকে তাকালো। তার চোখে ছিল এক রাশ পরাজয়ের গ্লানি। সিয়াম জানতো তার বাবা মায়ের আত্মা আজ শান্তি পেয়েছে। সে আইনের মাধ্যমে সততার পথ থেকে তার বিচার সম্পূর্ণ করেছে। পাপের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। কয়েকদিন পর ঢাকার অভিজাত এলাকায় ধানমন্ডির এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ি, চৌধুরী ম্যানশন। 25 বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না। চারপাশটা আগাছে ছেয়ে গেছে, দেয়ালের শাবলা জমে উঠেছে। সিয়াম আর ইভা ধীর পায়ে সেই বাড়ির বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পর সময়টা যেন 25 বছরে পিছিয়ে গেল। বাগানের শুকনো ফোয়ারা, মরচে ধরা দোলনা, সবকিছু যেন এক থমকে যাওয়ার সময়ের সাক্ষী। সিয়াম ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর ধরে আসছিল, এটাই আমার বাড়ি ছিল। হ্যাঁ শিয়াম, এটাই আপনার বাড়ি। ইভা তার হাতটা আলতো করে ধরলো। তারা ধুলোবালির সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। একটা বড় ঘরের সামনে এসে থেমে গেল। দরজার ওপর পিতলের প্লেটে লেখা রাশেদ চৌধুরী, তার বাবার ঘর। সিয়াম কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল। ঘরের ভেতরটা ধুলোয় পুরো আস্তরণে ঢাকা, আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা, যেন কোনো মৃতদেহ। ঘরের দেওয়ালে একটা বড় ছবি টানানো, রাশেদ চৌধুরী আর সুমাইয়া বেগমের হাসি মুখের ছবি, তার বাবা মা। সিয়াম ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। সে আলতো করে ছবির ওপর জমে থাকা ধুলো সরালো। বাবা মা। তার ঠোঁট দিয়ে অস্পষ্টে বেরিয়ে এলো শব্দ দুটো। এবার তাকে একা সময় দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। ঠিক তখনই সিয়াম তাকে ডাকলো, থামো ইভা। যে মানুষটা আমার সবচেয়ে কঠিন সময় আমার পাশে ছিল, সে আমার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তেও আমার সাথে থাকবে। প্লিজ যেও না। এবার তার পাশে এসে দাঁড়াতেই সিয়াম তার বাবা পড়া টেবিলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে সেই পুরনো সর্পেল চিহ্নগুলো, চাবির রিংটা বের করে সকল লক ডয়ারটা খুলল। ভেতরের ফাইল পত্রের নিচে সযত্নে রাখা ছিল একটা চামড়ার বাঁধাই করা ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই প্রথম পাতায় চোখ পড়ল। আমার আয়নের জন্য। পাতা উল্টাতে সিয়াম দেখলো তার বাবা তার ছোটবেলার দুষ্টুমি, তাকে নিয়ে দেখা হাজারো স্বপ্নের কথা লিখে রেখেছে। সে ডায়েরির শেষ পাতে এসে থেমে গেল। তারিখটা ছিল সেই ভয়াবহ প্লেন দুর্ঘটনার ঠিক আগের দিনের। সেখানে লেখা ছিল, কাল একটা বড় দিন। আমি বেলালকে শেষ সুযোগ দিয়েছিলাম, সে শোধরায়নি। তাই কাল আমি ওর সিন্ডিকেট সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। আমি জানি এতে আমার জীবনের ঝুঁকি আছে। ও হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি ভয় পাই না। আমি শুধু আমার আয়নের জন্য চিন্তা করি। আমার যদি কিছু হয়ে যায়, আমি জানি আমার ছেলে বড় হয়ে একজন সৎ আর সাহসী মানুষ হবে। আমি জানি আমার আয়ান একদিন ফিরবে এবং ন্যায়ের জন্য লড়বে। বাবা, তুমি যেখানেই থাকো, মনে রেখো আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। লাইনগুলো পড়তে পড়তে সিয়ামের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। 25 বছর ধরে জমে থাকা কষ্ট, অভিমান সবকিছু আর চোখের জলে ধুয়ে যাচ্ছে। সে এতদিন ভাবতো তার বাবা তাকে ফেলে চলে গেছে। আজ সে বুঝতে পারলো তার বাবা তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ইভা তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। আপনার বাবা আপনাকে নিয়ে সত্যি খুব গর্বিত শিয়াম, খুব। আমি তার যোগ্য সন্তান হতে পেরেছি তো ইভা। আপনি তার চেয়েও বেশি কিছু হয়েছেন শিয়াম। আপনি তার স্বপ্নকে সত্যি করেছেন। এবার তার চোখের জল মুছিয়ে দিল। এই মুহূর্তে এই ধুলোবালি পুরনো ঘরে সিয়াম তার অতীতের সাথে বোঝাপড়া করলো। সে তার পরিচয় খুঁজে পেল, তার শিকড় খুঁজে পেল। 1 মাস পর আইনি প্রক্রিয়া শেষে রাশেদ চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে সিয়াম তার বাবার রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলো।
মিডিয়া তাকে নিয়ে মাতামাতি শুরু করে দিল। রাস্তার ছেলে থেকে হাজার কোটির মালিক, এই গল্প তখন সবার মুখে মুখে। সিয়াম তার চৌধুরী ম্যানশনের সামনে একটা প্রেস কনফারেন্স ডাকলো। দেশের সমস্ত নামি দামি সাংবাদিক সেখানে উপস্থিত হলো। ইভাও ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিল। সিয়াম মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। তার পরনে সাধারণ প্যান্ট শার্ট, তার মুখে কোনো অহংকার নেই, আছে শুধু প্রশান্তি। আমি জানি আপনারা সবাই আমার গল্প শোনার জন্য এখানে এসেছেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি রাশেদ চৌধুরীর ছেলে আয়ান চৌধুরী, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে যা আমার কাছে এর চেয়েও অনেক বেশি দামি। উপস্থিত সবাই আগ্রহ নিয়ে তার দিকে তাকালো। আমার সেই পরিচয়টা হলো সিয়াম, একজন সিআইডি অফিসার, যে পরিচয়টা আমি রাস্তার ধুলোবালি মেখে খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে থেকে অর্জন করেছি। আমার বাবা রাশেদ চৌধুরী একজন সৎ এবং মহৎ মানুষ ছিলেন। তিনি তার সমস্ত সম্পত্তি দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। তাই আজ আমি তার স্বপ্নকে পূরণ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। সিয়াম একটা গভীর নিঃশ্বাস ফেলল। আমি আয়ান চৌধুরী আমার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি, তার ব্যবসা, তার বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স সবকিছু দিয়ে একটা চ্যারিটেবল ট্রাস্ট গঠন করার ঘোষণা দিচ্ছি। এই ট্রাস্ট দেশের অনাথ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য কাজ করবে। এই সম্পত্তির উপর আমার বা আমার পরিবারের কোনো অধিকার থাকবে না। পুরো প্রেস কনফারেন্সের পিনপত নীরবতা নেমে এলো। সবাই হতবাক। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কেউ এইভাবে দান করে দিতে পারে, তা তাদের কল্পনার বাইরে ছিল। একজন সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন? আপনি তো এই সম্পত্তি দিয়ে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। সিয়াম মৃদু হাসলো। কারণ আমার পরিচয় কোটিপতি রাশেদ চৌধুরীর ছেলে হিসেবে নয়। আমার পরিচয় সিআইডি প্রধান সিয়াম। আমার বিরাসের প্রয়োজন নেই। আমার দেশের সেবা করার জন্য আমার ইউনিফর্মটাই যথেষ্ট। ভিড়ের মধ্যে ইভার চোখে ছিল গর্বের জল। সিয়ামের এই আত্মত্যাগ তার প্রতি ইভার ভালোবাসাকে আরো হাজার গুণ বাড়িয়ে দিল। কয়েক সপ্তাহ পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারা দুজন সেই পরিচিত কফি শপে। নরম আলো আর কফির সুবাসে মাখা রোমান্টিক পরিবেশে। সাধারণ পোশাকে তারা অফিসার নয়, শুধু দুজন মানুষ। বিশ্বাস হচ্ছে না, সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনে হচ্ছে যেন কালকের ঘটনা। সিয়াম তার চোখের দিকে তাকিয়ে বলল, কিছু গল্প শেষ হয় নতুন কিছু শুরু হওয়ার জন্য। তা বটে। তা মিস্টার নিয়ম ভাঙা অফিসার, এখন আপনার পরবর্তী পরিকল্পনা কি? আবার কোনো নতুন নিয়ম ভাঙার ধান্দায় আছেন নাকি? সিয়াম তার দিকে ঝুঁকে এলো, বলল, আমার সবচেয়ে বড় নিয়ম ভাঙার পরিকল্পনা তো এখনো বাকি। সেটা আবার কি? সিয়াম ইভার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। তার স্পর্শে ইভার সারা শরীর একটা বিদ্যুৎ খেলে গেল। আমার জীবনের সবচেয়ে বড় নিয়ম হলো আমি কখনো কাউকে আমার দুর্বলতা দেখাই না, কখনো কারোর উপর নির্ভর করি না। কিন্তু একজন আছে যে আমার সেই নিয়মটা ভেঙে চুরমার করে দিয়েছে, যে আমার সবচেয়ে দুর্বল মুহূর্তে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবার হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে শুরু করলো। সে বুঝতে পারছিল সিয়াম তার কথাই বলেছে। ইভা কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, যদিও সে উত্তরটা জানে। কে সে? একজন পারফেকশনিস্ট, নিয়ম মেনে চলা, ভীষণ জেদি আর অসম্ভব সুন্দরী সিআইডি অফিসার, যার কড়া শাসনের আড়ালে একটা নরম বল লুকিয়ে আছে, যাকে ছাড়া আমার জীবনটা এখন আমি কল্পনাও করতে পারি না। এবার চোখে জল ভরে এলো। সে কিছু বলতে পারল না, শুধু তাকিয়েই রইল। তাহলে মিস পারফেকশনিস্ট, আমার মতো একজন এলোমেলো নিয়ম ভাঙা অতীত ফেরত মানুষের সাথে কি বাকি জীবনটা কাটানো যাবে? আমার এই অগোছালো জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে থাকবে। এবার তার চোখের জল মুছে ফেলা, মুচকি আসলো। ভাবতে হবে মিস্টার নিয়ম ভাঙা অফিসার। আপনার সাথে জীবন কাটানো মানে তো সারা জীবনই টেনশনে থাকা। আমি তোমাকে সারা জীবন টেনশনে রাখবো না ইভা, কিন্তু আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবাসবো। আই লাভ ইউ ইভা। এই তিনটি শব্দ শোনার জন্যই হয়তো ইভা এতদিন অপেক্ষা করেছিল। সে আর কোনো কথা বলতে পারল না। সে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু সিয়াম। সিয়াম এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে ধীরে গিয়ে ইভার দিকে ঝুঁকলো। তাদের দুজনের ঠোঁটে একে অপরের স্পর্শ করলো। এটা ছিল একটা নয়, গভীর চুম্বন।
যে চুম্বনে ছিল তাদের সমস্ত বাধা অতিক্রম করার আনন্দ, একে অপরের প্রতি বিশ্বাস, নির্ভরতা আর অফুরন্ত ভালোবাসা। তাদের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা যেন এই একটা চুম্বনে ধুয়ে মুছে গেল। বাইরের বৃষ্টি তখনও পড়ছিল। কফি শপের কাচের দেওয়ালে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তের মতো চিকচিক করছিল। তার ভেতরে দুটো মন, দুটো আত্মা তাদের সমস্ত অতীতকে পেছনে ফেলে এক নতুন ভালোবাসার ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করলো। তাদের সামনে হয়তো আরও অনেক বিপদ, অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে, কিন্তু তারা জানে যতক্ষণ তারা একসাথে আছে ততক্ষণ কোনো কিছুই তাদেরকে হারাতে পারবে না। কিছুক্ষণ পর যখন তারা একে অপরের সাথে আলাদা হলো, তখন দুজনের শ্বাস ভারী হয়ে উঠেছে। ইভা সিয়ামের চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে জমে থাকা একটা পুরনো প্রশ্ন ভিড় করলো। সে আলতো করে বলল, শিয়াম, আমার একটা কথা জানার ছিল। বলো। সিয়াম তার হাতে আলতো করে চাপ দিল। আপনি, মানে তুমি, কিভাবে সিআইডিতে এলে? মানে রাস্তা থেকে দেশের সবচেয়ে বড় ক্রাইম এজেন্সির প্রধান হওয়া, এটা তো কোনো সিনেমার গল্পের চেয়েও অবিশ্বাস্য। এর পেছনে কি অন্য কোনো গল্প আছে? সিয়ামের মুখটা মুহূর্তে যেন গম্ভীর হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কফি শপের জানলার বাইরে বৃষ্টির দিকে তাকালো। গল্পটা আসলে সিনেমার মতোই ভাই, আর সেই সিনেমার পরিচালক ছিল অন্য কেউ। রাস্তায় আমার জীবনটা ছিল নরকের মতো। প্রতিটা দিন ছিল টিকে থাকার লড়াই, মারামারি, চুরি, ক্ষুধা, এসবই ছিল আমার নিত্যদিনের সঙ্গী। কিন্তু আমার ভেতরে একটা জেদ ছিল। আমি পড়াশোনা ছাড়িনি, রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তাম। সেখান থেকেই আমি ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট পাশ করি। কিন্তু তারপর আমার মতো একজন অনাথ, পরিচয়হীন ছেলেকে চাকরি দেবে কে? সে থামলো, যেন অতীতটাকে আবার চোখের সামনে দেখতে পেল। ঠিক তখনই আমার জীবনে একজন ফেরেশতার মতো মানুষ এলেন। তিনি আমাকে একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন, আমার সব খরচ বহন করতে লাগলেন। আমি কখনো তাকে দেখিনি, তার নামও জানতাম না। তিনি যোগাযোগ করতেন একজনের মাধ্যমে। আমি ভাবতাম হয়তো আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তার সাহায্যেই আমি পড়াশোনা শেষ করে বিসিএস দিই এবং পুলিশে যোগ দিই। আমার মেধা আর পরিশ্রম ছিল, কিন্তু তার দেওয়া সুযোগ আর অদৃশ্য সমর্থন না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। ইভা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তারপর আমার ক্যারিয়ার অবিশ্বাস্য গতিতে উন্নতি হতে লাগলো। একের পর এক কঠিন কেস আমি সমাধান করেছি, এটা সত্যি। কিন্তু আমার প্রমোশনগুলো যেন একটু বেশি তাড়াতাড়ি হচ্ছিল। অন্য অফিসাররা যা 10 বছরে পেত, আমি তা 2 বছরে পেয়ে যেতাম। আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম, কিন্তু আমি ভাবতাম হয়তো আমার যোগ্যতার কারণেই এমন হচ্ছে। আমি কখনো সন্দেহই করিনি যে আমার এই পুরো ক্যারিয়ারটা, আমার এই উত্থানটা আসলে অন্য কারোর হাতে বোনা একটা নিখুঁত জাল। কার জাল? সিয়াম ইভার চোখের দিকে তাকিয়ে বলল, আমার চাচার, বেলাল চৌধুরী। ইভা স্তব্ধ হয়ে গেল। কি? কিন্তু কিভাবে আর কেন? কারণ সেই ছিল আমার সেই অদৃশ্য ফেরেশতা। সে আমাকে ছোটবেলার রাস্তায় ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু সে আমার উপর সবসময় নজর রেখেছিল। সে দেখতে চেয়েছিল আমি মরি নাকি বাঁচি। যখন সে দেখলো আমি শুধু বাঁচিনি, বরং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন তার মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা এলো। সে ভাবলো আমাকে দিয়েই সে তার সবচেয়ে বড় কাজটা করাবে। কি কাজ? আমাকে সিআইডির শীর্ষে পৌঁছানো তার পরিকল্পনা ছিল। সে আমাকে নিজের হাতে তৈরি করবে, আমাকে দেশের সবচেয়ে বড় ক্রাইম এজেন্সির প্রধান বানাবে। কারণ বাংলাদেশের যত বড় বড় ক্রাইম, যত আন্তর্জাতিক সিন্ডিকেট, সবকিছুর তদন্তের দায়িত্ব বেশিরভাগ সিআইডির হাতেই আছে। সে জানতো সিআইডি প্রধান যদি তার নিজের ভাতিজা হয়, তার নিজের লোক হয়, তাহলে তাকে আর কেউ ছুঁতেও পারবে না। চাচা ভাতিজা মিলে পুরো দেশের অপরাধ জগৎটাকে শাসন করবে। এটাই ছিল তার মাস্টার প্ল্যান। সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানতো না যে তার ভাইয়ের রক্ত আমার শরীরেও বইছে। সে জানতো না রাস্তায় থেকে আমি শুধু টিকে থাকা শিখিনি, আমি সততাও শিখেছি। সে আমাকে তার দাবার গুটি বানাতে চাইছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল এই গুটিটার নিজস্ব একটা মস্তিষ্ক আছে। সে আমাকে তার কাছে আনার জন্য, তার সিন্ডিকেটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার জন্যই এত কিছু করেছিল। কিন্তু তার খেলাটা উল্টে গেল।
ইভা বিস্ময় হতবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে রইল। পুরো ঘটনা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। যে মানুষটাকে সে ভালোবেসেছে তার জীবনে কতখানি জটিল আর ষড়যন্ত্রে ঘেরা। সে সিয়ামের হাতটা আরো শক্ত করে ধরল। তার মানে আপনার পুরো জীবনটাই ছিল একটা যুদ্ধক্ষেত্র, তাই না শিয়াম? ছিল, সিয়াম ইভার হাতের ওপর আলতো করে চুমু খেলো। কিন্তু এখন আর নয়, কারণ এখন আমার জীবনে যুদ্ধ নয়, ভালোবাসা আছে, তুমি আছো। সিয়াম কিছুক্ষণ চুপ করে রইল। সে কিছু একটা ভাবছে। তারপর ইভার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, জানোই ভা, একটা অদ্ভুত ব্যাপার হতো আমার সাথে। যখন আমি রাস্তায় থাকতাম, হাড় কাঁপানো শীতে কোনো ফুটওভার ব্রিজের নিচে ছেঁড়া চট মুড়ি দিয়ে ঘুমাতাম। তখন আমি প্রায়ই একটা স্বপ্ন দেখতাম, ইভেন আমি সিআইডিতেও থাকাকালীনও। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখতাম আমি একটা বিশাল বাড়িতে আছি, নরম বিছানায় ঘুমাচ্ছি, আমার গায়ে রেশমের চাদর, একটা বড় বাগান, সেখানে আমি দৌড়দৌড়ি করছি। একজন মহিলা যার মুখটা আমি কখনোই স্পষ্ট দেখতাম না, তিনি আমাকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। একজন শক্তিশালী লোক আমাকে তার কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সিয়ামের চোখে দুটো যেন অতীত সেই স্বপ্নেই ডুবে গেল। ঘুম ভাঙার পর আমার খুব কষ্ট হতো, মনে হতো কেন এমন স্বপ্ন দেখি। আমার মতো একজন পথের ছেলের জীবনে তো এসবের কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নটাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। ভাবতাম এটা আমার দুর্বলতা, আমার মস্তিষ্ক আমার সাথে নিষ্ঠুর খেলা খেলছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, কিন্তু এখন আমি বুঝতে পারি ওগুলো স্বপ্ন ছিল না ইভা, ওগুলো ছিল আমার স্মৃতি, আমার হারিয়ে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। আমার মস্তিষ্ক আমার সাথে খেলা করছিল না, সে আমাকে আমার শিকড়কে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে আমাকে বলতে চাইছিল আমি শুধু রাস্তার ছেড়ে সিয়াম নই, আমি তার চেয়েও বেশি কিছু। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আমি সেই দুজন লোক, মানে আব্বু আর আম্মুর মুখ কোনোদিনও সেই স্বপ্নে দেখতে পারতাম না। সিয়ামের কণ্ঠে আবেগের ইভার হৃদয় ছুঁয়ে গেল। সে কল্পনা করার চেষ্টা করেছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে যে তার বিলাসবহুল অতীতকে স্বপ্নে ভেবে কষ্ট পাচ্ছে। ইভার চোখ দুটো জলে ভরে এলো। সে সিয়ামের হাতের ওপর আলতো করে নিজের হাত রাখলো। আপনাকে আর কখনো কষ্ট পেতে হবে না শিয়াম, আমি আছি আপনার পাশে। আমি আপনার সমস্ত খারাপ স্বপ্নকে মুছে দিয়ে নতুন সুন্দর স্বপ্ন তৈরি করব। তুমি তো আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন ইভা। সিয়াম তার দিকে তাকিয়ে ভালোবাসার পরিপূর্ণ গলায় বলল, যে স্বপ্নটা আমি এখন আর হারাতে চাই না। তাদের চারপাশে পৃথিবী যেন থেমে গেছে। কফি শপের নরম আলো, বৃষ্টির শব্দ আর কফির সুবাস সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা জানে তাদের পথটা সহজ ছিল না, কিন্তু সমস্ত ঝড়, সমস্ত ষড়যন্ত্র আর সমস্ত কষ্টকে পেছনে ফেলে তারা আজ একসাথে। আর এটাই তাদের সবচেয়ে বড় জয়। তাদের সামনে অপেক্ষা করছে এক নতুন ভোর, ভালোবাসা আর স্বপ্নে ভরা একটা নতুন জীবন। সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।